প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ কমপ্লিট আইসিটি কোর্সের এই ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের এই টপিকগুলো শিখব। কি টপিক? সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির পরিচিতি এবং তুলনামূলক ছক। আমি এই টপিকগুলো সম্পর্কে যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন একটু পড়েছিলাম, এরপরে কয়েকবার হয়তো পড়েছি, কিন্তু এখন আমার এই টপিকগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। আজ আমি তোমাদের প্রিয় ম্যাগনেট ভাইয়ের কাছ থেকে এই পুরো টপিকগুলো সম্পর্কে আমি নিজে বুঝবো এবং আমার সাথে তোমরা সবাই বুঝবে। তো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। চলো দেখো আজকের টপিক সমূহগুলো কি কি। আজকের টপিকগুলো হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির পরিচিতি এবং তুলনামূলক ছক। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। এই টপিকগুলো সম্পর্কে আমরা জানবো। শুরুতেই সংখ্যা পদ্ধতি কি বন্ধু? তো এই যে সংখ্যা পদ্ধতি, আসলে সংখ্যা পদ্ধতির জানার আগে আমাদের প্রথমত যেটা জানতে হবে যে এই যে সংখ্যা কিভাবে আবিষ্কার হলো বা কেন আমার সংখ্যাটা দরকার। তো এটা হলো একদম মানুষ যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পর থেকে আস্তে 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 আমাদের কিন্তু সমাজের অনেক কিছু পরিবর্তন আসছে। ঠিক আছে, সভ্যতার পরিবর্তন হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু দরকার হয়েছে। তো আস্তে 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 এটা তোমার কি হয়েছে, গণনা করার যে বা সংখ্যার প্রয়োজনীয়তা অনুভব করছে। তো একদম শুরুর দিকে মানুষজন কি করতো, মানুষজন তোমার এই যে বিভিন্ন সিম্বল ইউজ করতো। যেমন এখন আমরা 1 2 3 4 লিখি, ABCD বলতেছি, এগুলো তো পরে আবিষ্কার হয়েছে। এটা হলো আধুনিক সভ্যতায় এসে আবিষ্কার হয়েছে। তাছাড়া আগে আমাদের কি হইতো, যে এই যে পাথর আছে না, পাথরের গায়ে এরকম এরকম সিম্বল দিত বা এরকম সিম্বল দিত, বিভিন্ন ধরনের সিম্বল। আবার কি করতো, রশিতে গিট্টু লাগায় রাখতো। রশিতে গিট্টু বলতে বোঝা যাচ্ছে যে একটা গিট্টু মানে এতগুলা, ঠিক আছে, একটা সিম্বল ইউজ করতো আর কি। ঠিক আছে, তো এটা আবিষ্কার মানে এটা মানে বেশ কিছু বছর চলছে। তারপরে খ্রিস্টপূর্ব 3400 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব কত, 3400 বছর পূর্বে আমাদের কি একটা প্রাচীন হায়ারোগ্লিফিক্স নামে আমাদের একটা এই সংখ্যা আবিষ্কার হয়। তো সেখানে আমাদের কিছু সিম্বল ইউজ করা হয় স্পেসিফিক ভাবে। তো সেই সিম্বল গুলো কি কি, তো সেই সিম্বল গুলো আমরা যদি আগে দেখি, যে এই যে সিম্বল, ঠিক আছে, প্রাচীন পদ্ধতি, যেমন দেয়ালে দাগ, তারপরে নুড়ি পাথর, হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান। ঠিক আছে, আমরা যদি দেখি যে এই যে দেয়ালে দাগ, এই একটা দাগ মানে এখন বর্তমান যুগে আমরা যেটা পড়ি সেটা কি, দশমিক সংখ্যা। যেমন আমরা যেটাকে বলি কি, এক, কি বলি, এক। তাহলে এক মানে কি, এই দেয়ালে দাগ দেওয়া, দেয়ালে একটা দাগ দিলে সেটা আমরা বুঝি কি, এক। আগে কি করতো, দেয়ালে একটা দাগ থাকতো, যেটাকে আমরা টালি বলি, যে দাগ দাগ, টালি টালি টালি। তো আর নুড়ি পাথর মানে কি, একটা পাথর আছে, ওটা দ্বারা বুঝতো কি, এক এক। আবার হায়ারোগ্লিফিক্স যেটার কথা বললাম, এই হায়ারোগ্লিফিক্স তৈরি হয়েছে কত সালে, খ্রিস্টপূর্ব কত সালে, 3400 বছর পূর্বে। খ্রিস্টপূর্ব কত, 3400 বছর। তো এই যে এইরকম সিম্বল মানে এটা হলো এক, হায়ারোগ্লিফিক্স এর। আর মেয়ান একটা ছিল, পদ্ধতি ছিল, সেখানে আমাদের কি ছিল, এরকম ফুটা থাকতো একটা। আবার এই যে রোমান চিহ্ন, রোমান মানে কি, আমরা কি বুঝি, এই যে এটা কি, ওয়ান। আচ্ছা, আমি যদি বন্ধু এই চারটা দেখে একটা জিনিস দেখি, দেখ বন্ধু, দেয়ালের দাগ ছিল, যখন একটা দাগ দিলে এক, দুই, তিন এরকম যাইতো। নুড়ি পাথরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম ছিল। হাইরোগ্লিফিক্সে কি করতো, সেম জিনিসটা সংকেত ছিল, এরকম সংকেত ভিন্ন ছিল, দুই, এটা তিন, ঠিক আছে। কিন্তু দেখ মেয়ান পদ্ধতিতে আসার পর কি করছে, তিনটা ফুটা, 1 2 3 ফুটা, 4 ফুটা, 5 ফুটার জায়গায় ওরা লিখছে এরকম, 6 ফুটার জায়গায় গিয়ে এরকম, রাইট, 7 ফুটার জায়গায় গিয়ে এরকম, মানে 8 9 10 ফুটা। যেমন 10 ফুটা কি করছে, 5 5 10, এক্স্যাক্টলি এটা। এই যে রোমানের ক্ষেত্রে 5 হলো কে ভি। তার মানে কি হলো, দেখ বন্ধু একটা জিনিস দেখ, দেয়ালের দাগ যখন প্রথমে দেয়ালের দাগ আসলো, নুড়ি পাথর আসলো, হায়ারোগ্লিফিক্স আসলো, মেয়ান আসলো, রোমান আসার পর চিন্তা করলো কি, ঠিক আছে, একের জন্য 1 আনলাম, 2 আনলাম, 3 আনলাম, তারপরে 1 এর পরে ভি, সংকেত দিয়ে যেরকম সংকেতের মতো আবিষ্কার হওয়া শুরু হলো। সংকেতের মতো আবিষ্কার হচ্ছে। এখন দেখ এই যে দেয়ালে দাগ এবং নুড়ি পাথর এবং হায়ারোগ্লিফিক্স, এগুলার থেকে কিন্তু মেয়ান এবং রোমান একটু উন্নত। কেন উন্নত? যেমন আমি যদি মনে করি যে 100 যদি লিখতে যাই, তার মানে কি এখানে 100টা দাগ দিতে হবে, এখানে 100টা পাথর রাখতে হবে, ঠিক আছে, এখানে কি 100টা এরকম সাংকেতিক চিহ্ন দিতে হবে। কিন্তু এখানে আমাদের কি, একটাতে কি হয়েছে, 5 5, তার মানে এখানে কিন্তু আমাদের 5, এখানে 5 এর ক্ষেত্রে 5টা সিম্বল দেওয়া লাগতেছে, 5টা আমাদের আনা লাগতেছে, কিন্তু এখানে একটা টান দিলে 5। আবার এখানে রোমান সংখ্যার ক্ষেত্রে এটা লিখলে কি, 5 5, তার মানে এটা লিখলে রোমানে এটা লিখলে 5 5, 5, এটা 55 হয়ে গেল। 5 5 55, গ্রেট, আমি এটা বুঝছি, এটা ক্লিয়ার। তো এটা আমাদের এরকম ভাবে এটা হলো কি হয়েছে, যে এই যে এইগুলা হলো একদম প্রাচীন সভ্যতার যুগে এগুলো আমাদের
আলোচনা করা হয়েছে। তো এই যে এই জিনিসগুলো জাস্ট হলো একটু হালকা ইতিহাস, এখান থেকে সাধারণত প্রশ্ন আমাদের আসে না, ইজি জানা থাকা আর কি। হ্যাঁ জানা থাকা, যেহেতু আমাদের বইয়ে আছে তো সেই জিনিসগুলো আমরা জানি। প্রথমত আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি কি, এটা আমাদের ক নাম্বার বা সংজ্ঞায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংখ্যা পদ্ধতি কি, যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন ধরনের সাংকেতিক, যে আমি যে চিহ্নগুলো দেখলাম এই চিহ্নগুলো মূলত আমাদের কি প্রকাশ করার যে পদ্ধতি, এই পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে। আর অঙ্ক কি, অঙ্ক হলো সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীককে কি বলে, অঙ্ক বলে। যেমন আমি যদি বলি যে তোর মনে করো যে 971, এই যে 971 900 কত হয়েছে, 71 হয়েছে না, তার মানে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা কি অঙ্ক। তো অর্থাৎ একটা সংখ্যা প্রকাশ করার জন্য যে প্রতীকগুলা লাগে সেটা আমার কি, অঙ্ক, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি কি, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, এক্স্যাক্টলি, ঠিক আছে। ওটা হলো আমার সংখ্যা পদ্ধতি। আর অঙ্ক কি, অঙ্ক হলো উপাদান, হ্যাঁ উপাদান, 1 2 3 4 5 6 উপাদান। একটা সংখ্যা, নুড়ি পাথর, একটা নুড়ি পাথর কিন্তু একটা অঙ্ক, ইয়েস, ঠিক আছে। পদ্ধতি কি, নুড়ি পাথর একটা ইটসেলফ পদ্ধতি, নুড়ি পাথর দিয়ে গণনা করা। হ্যাঁ গণনা। হাইরোগ্লিফিক্স ইটসেলফ কি, সংখ্যা পদ্ধতি। কিন্তু হাইরোগ্লিফিক্স এর যে দাগগুলা সেগুলা কি, অঙ্ক। অঙ্ক, ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের এটা ক্লিয়ার, ওকে। এখন দেখ যে আমাদের সংখ্যা পদ্ধতির যে প্রকার, সংখ্যা পদ্ধতির দুইটা প্রকার আছে, একটা হলো নন পজিশনাল আর একটা কি, পজিশনাল। নন পজিশনালের বাংলা হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর পজিশনাল মানে কি, স্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা এই যে ছোটবেলা থেকে যেটা শিখে আসছি সেটা হলো কি, স্থানিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এই যে একক, দশক, শতক, হাজার, ঠিক আছে। তারপরে আমাদের লক্ষ, কোটি যাই থাক না কেন, অযুত, নিযুত যাই থাক না কেন, ওগুলা মূলত কি ছিল, স্থানিক সংখ্যা পদ্ধতি। তো এটা আমি পরে আসতেছি, আগে আমরা এই জিনিসগুলো দেখে নিই। অস্থানিক সংখ্যা পদ্ধতি কি, রোমান, মেয়ান, ট্যালি, হায়ারোগ্লিফিক্স, যেটা আমরা একটু আগে অলরেডি দেখেছি, ঠিক আছে। এখন আমরা দেখবো কি স্থানিক সংখ্যা পদ্ধতি কি কি আছে। তো স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো আমরা একটু পরে আসতেছি। তো এখানে যে জিনিস, এটা তো আমাদের ক্লিয়ার। তো এটা আমাদের কি, এটা হলো আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে এগুলার কিন্তু কোনো পজিশন নাই। পজিশন নাই মানে কি, একটু খেয়াল করে দেখ, যে আমি যদি বলি যে ধর দুইটা সংখ্যা লিখি, একটা হলো কত 1 2 3, আর একটা লিখলাম কত 3 2 1। এখানে দেখ 1 2 3, এখানেও কিন্তু 1 2 3 আছে, কিন্তু এখানকার 3 আছে কোথায়, এককে। তার মানে এখানে একক, এটা কি আসে শতকে। এখানে হয়েছে কি 123, এটা ডিটেলসে আসতেছে একটু পরে। আর এটা কত হয়েছে 321, ঠিক আছে। কিন্তু রোমান চিহ্নতে দেখ, রোমান চিহ্নতে তুই লিখলি কি, এটা কত লিখছস 3। এখন আমি এটাকে এই সামনে নিয়ে আসলাম, এটাকে এখানে দিলাম, দেখতে কিন্তু একই রকম। এটাও কি আমাদের অবস্থান চেঞ্জ করছে, কোনো চেঞ্জ হচ্ছে মানে না। তো অবস্থান চেঞ্জ করার পরে অঙ্কের একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলা থাকবে, ওই অঙ্কগুলার অবস্থান চেঞ্জ করার পরে যদি মানের কোনো চেঞ্জ না হয়, সেটাকে বলে কি, নন পজিশনাল, অস্থানিক। আর হলো যদি আমাদের অঙ্কের মানের পরিবর্তনের ফলে, মানে স্থান পরিবর্তন করার ফলে যদি তার টোটাল সংখ্যার যদি পরিবর্তন ঘটে, তাহলে সেটা কি, স্থানিক। আচ্ছা, আমি যদি বলি নন পজিশনাল, এটা ছিল অ্যানালগ। নন পজিশনাল অ্যানালগ কেমনে? কারণ যেমন মনে কর দেয়ালের দাগ, হাইরোগ্রাফিক, মেয়ান, রোমান। রোমান সংখ্যায় বা আমি যদি দেয়ালের দাগ দিয়ে যদি আমি বলি যে আমার 3000 লেখো, 3000 লিখতে গেলে তো বেলা শেষ। 1 2 3 4 5 6 7 8। কারণ কি, স্থানিক কোনো সিস্টেমের ভিতরে ডেভেলপ করা ছিল না। এবং আমি যদি মনে করি যে একটা দাগ, এই যে এখানে দাগগুলো তো আমাদের দেখতে একই রকম, তো আমি তাকে তোর মনে করি এই দাগটা আমি সামনে নিয়ে আসলাম, পজিশনের দাগ সামনে দিলাম, এতে কিন্তু আমার কিন্তু টোটাল মানের কোনো পরিবর্তন হলো না। তার মানে যে স্থানিক, যেটা স্থানিক মানে হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ। যেমন আমি যদি বলি বন্ধু, যেমন স্থানিক সংখ্যা পদ্ধতির অলওয়েজ বেস থাকে, তার মানে তাই না বন্ধু? বেস থাকে, হ্যাঁ বেস থাকবে। কিন্তু সংখ্যা পদ্ধতি যদি মনে অস্থানিকের কোনো বেস নাই, কোনো বেস নাই। এটা হলো তোর মানে এই আগে পরে করলেও আমার মানের, টোটাল মানের কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তো মানের যদি পরিবর্তন না হয় সেটা কি অস্থানিক, আর যদি মানের পরিবর্তন হয় সেটা কি স্থানিক। তো এই যে স্থানিক সংখ্যা পদ্ধতি, তো এটা আমি এই যে দেখ এখানে কি, এই যে আরো কিছু মিশরীয় হায়ারোগ্লিফিক্স আছে, দেখ কি এই যে সিম্বলগুলো, এগুলো সাধারণত আমাদের এমসিকিউ তে সর্বোচ্চ আসতে পারে, এর বেশি কিছু আসবে না। যেমন এই সিম্বল দ্বারা কি বোঝানো হয়, 0, আর একটা টান দ্বারা কি 1, আর উল্টা ইউ কত 10, আর একটা লুপ, এটা কি লুপ মানে কি 100। এইটা কি, এটাকে বলা হয় হলো আমাদের 1000 পদ্ম ফুল। এটা হলো পদ্ম ফুল, গিটারের মতো লাগতেছে, পদ্ম ফুল আর কি। আর এটা আঙ্গুলের মতো লাগতেছে। আর এটা হলো আঙ্গুল, এটা হলো আঙ্গুল, ব্যাং আঙ্গুল। আর এটা কি, ব্যাং, এটা হলো ব্যাং। আর এটা কি, এটা হলো এরকম, মানে এটাকে তুলনা করছে দেবতার সাথে। হ্যাঁ, দেবতা মানে 1 লাখ না, 10 লাখ দেবতা। হ্যাঁ, ব্যাং হলো 1 লাখ, আর 10,000 একটা হাতের আঙ্গুল, ঠিক আছে। আর হলো পদ্ম ফুল
মানে লোটাস। তার মানে আগে ওই সময়ে মিশরীয় ওই সময়গুলোতে মানুষের তো 1000 প্রকাশ করতে হবে, হ্যাঁ কি দিয়ে প্রকাশ করবে, রাইট। এক আবার যে বেস স্টেজ নিয়ে এত যে ডিটেইলস এরকম ডেভেলপ হয় না ওই সময়, 1 2 3 4 এগুলো তো ছিল না, এগুলো ছিল না বলে তারা এই সিম্বল গুলো ইউজ করতো। অস্থানিক, তোর মনে কর যে যদি তোকে বলা হয় যে ওই আগের যুগে মিশরীয় যুগে, হ্যাঁ তোর কাছে 1 লক্ষ টাকা আছে, তার মানে কি ব্যাংক আছে, একটা ব্যাংক আছে, একটা ব্যাংক মানে 1 লক্ষ, ঠিক আছে, এই আর কি। তো এই যে এখন আমরা যেটা পড়বো সেটা হলো যে মানে এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, ইতিহাস এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। ইতিহাস ভেরি সিম্পল জিনিস, আমরা জাস্ট একটু আলোচনা করলাম, জানলাম আর কি, কিন্তু আসল খেলাটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন শুরু যে স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি আমাদের কয় প্রকার? 4 প্রকার। কিসের উপর ভিত্তি করে? বেজের উপর ভিত্তি করে, বেজের উপর ডিপেন্ড করে আমাদের 4 প্রকার। যদি আমি বলি বাইনারি বেস কত? 2। অক্টালের বেস কত? 8। ডেসিমেল বা দশমিক কত? 10। হেক্সাডেসিমেল কত? 16। এখন একটু খেয়াল করে দেখ, এই যে বেস মানে কি? তার 2টা অঙ্ক আছে বা 2টা প্রতীক আছে, ঠিক আছে? 2টা প্রতীক। এই জিনিসটা মেবি আমি বুঝি, আমি তোরে বুঝাই দেখ, এই জিনিসটা মেবি আমি বুঝি। ওকে, একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, হচ্ছে অ্যানালগ, আগের যুগের, যেটাতে আমি যদি বলি 6,73,750 মানে কি, ওটা কেমনে লিখবা? ওই সময়ের মানে পণ্ডিত অজ্ঞান হয়ে যেত, কি কয় কেমনে বুঝাবো তোরে আমি। ওই সংখ্যা পদ্ধতি থেকে একটা সুনির্দিষ্ট নিয়মে যখন আসলো, ওইটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা হলো নির্দিষ্ট মান আছে। এর মধ্যে স্থানিক সংখ্যা পদ্ধতিকে মোটা দাগে 4 ভাগে ভাগ করা হচ্ছে: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এর মধ্যে আমাদের বাংলাদেশে বাইরাল হলো ডেসিমেল, মানে এটা বহির্বিশ্বে সব জায়গাতে আমরা এটা শিখি। বর্তমানে হলো ডেসিমেল সবাই শিখে আসে। এখন আমি দেখাই নুড়ি পাথরের সময় যখন কি হইতো, বন্ধু 1 2 3 এমন লেখা হইতো, ডাক্কাটা। হ্যাঁ, ওইটা থেকে আরেকটু আপডেট কইরা আমরা সবার আগে আনলাম কি ডেসিমেল আনলাম। সাপোজ ডেসিমেলটা কি? 1 0 মানে কিছুই নাই। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, তাহলে আমরা আনলাম সব মিলে 1 2 3 4 5 6 7 8 9 10টা অঙ্ক আনলাম, 10টা প্রতীক বা অঙ্ক আনলাম। এর জন্য এইটার নাম দিলাম কি আমরা আবার দশমিক সংখ্যা পদ্ধতি, মানে 10 বেজ হলো 10। এটার বেজ হইলো কত? 10। আমাদের বেজ হইলো 10। তার মানে 10টা অঙ্ক বা প্রতীক দিয়া 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি যা লাগে আমরা বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে, পারি। এখন আবার যা লাগে আমরা বলতে পারি। এখন এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমাদের দেশে মানে মোটামুটি সব জায়গায় ভাইরাল। হ্যাঁ, সব বহির্বিশ্বে, আধুনিক বিশ্বে সব জায়গায় এটা ইউজ করা হয়। কিন্তু বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সম্পর্কে আমরা একটু কম জানি, তাই না? জিনিসটা সেম জিনিস কেমনে? দশমিকের যে সব পারে সে সবগুলোর সব পারে। এক্স্যাক্টলি। ডেসিমেল বা দশমিকের যেমন বেজ হচ্ছে আমার 10, মানে এই 10টা অঙ্ক ঘুরে ফিরে সংখ্যা প্রকাশ করবে। বাইনারিতে আমার বেজ হলো 2। হ্যাঁ, বাইনারিতে বেজ হলো আমার 2, 0 আর হচ্ছে 1, 0 আর 1 দিয়ে। এখন যদি 0 এটা আমি বুঝলাম 0, 1 আমি বুঝলাম, এখন 2 হবো কেমনে? 2 হলে তাহলে তো এটা আসতেছি, এটা তো ট্রান্সফার আমরা করব, আমরা শিখবো, 2 গুলো শিখবো। বেজ হলো 2, অক্টালের বেজ হচ্ছে আমার 8, তার মানে 0 থেকে 7। ডেসিমেল 10 ক্লিয়ার। আর হেক্সাডেসিমেল 16 কি? 0 থেকে 9 পর্যন্ত ABCD EF। এখন 9 এর পরে তো আর অঙ্ক নাই। এখন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি বলা হয় 10 তাহলে বলবো A। ইয়েস। তো এখন মানে এটা কেন আমি লিখলাম, কারণ কি আমি তোর মনে কর যে এই যে আমাদের যেটা বলে ডেসিমেল বা দশমিকের আমার বেস কত? 10। তার মানে অঙ্ক আছে কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে। এখন 9 পর্যন্ত মানে কি? এটাকে তার সর্বোচ্চ অঙ্ক, ঠিক আছে? তো এই 0 থেকে 9 দিয়ে আমি আরো অনেকগুলো জিনিস তৈরি করতে পারি, অনেক অঙ্ক নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু এই 9 এর বেশি কিন্তু এখনো পৃথিবীতে কোনো অঙ্ক তৈরি হয়নি, ঠিক আছে? তাহলে আমার এখানে বলতেছি কি হেক্সাডেসিমেলের বেস কত? 16। তাহলে 16 মানে কি আমার 16টা প্রতীক লাগবে, 16টা অঙ্ক লাগবে। মানে 16টা অঙ্ক আমার কি 0 থেকে 9 পর্যন্ত হইলো। তাহলে 9 এর পরে আমি কি লিখবো? 10। 9 এর পরে সাধারণত কি আছে? 10। 9 এর পরে কেন আমি 10 এর ক্ষেত্রে 10 লিখি সেটাও আমি তোমাকে আজকে শেখাবো, যে 10 মানে কেন 10 হইলো। 10 মানে কেন তুমি এই যে কি বলে 1 2 তে কেন তুমি 10 বলো না? 9 এর পরে 10 কেন এটা হলো, এটা আমি তোমাকে শেখাবো, একটু পরে শেখাবো। তো এটা হলো আজকের ক্লাসের মানে স্পেশাল যে টেকনিক। একদম সবগুলা তুমি ধরো যে কোনো পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে ইজিলি যাইতে পারবা, তোমার কোনো নিয়ম মনে রাখতে হবে না, একদম গোলা খাওয়া তোমাকে, ঠিক আছে? শুধু তুমি না, এখানে যারা তোমরা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে ক্লাস করো, একদম কি বলে গোলা খাবা, মধু যেরকম খাও মধু খাওয়ার মতো করে খাওয়াই দেবো, বিলিভ মি।
আমি এটা পড়ছি, ইন্টারমিডিয়েট পড়ছি, এর মাঝখানে আমি অনেকবার ম্যাগনেটের কাছে বুঝছি বিষয়গুলো, আমার মাথায় ছিল, কিন্তু এই মুহূর্তে স্টিল নাও, এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি এখন ভুলে গেছি। কিন্তু আমি এই আজকের ক্লাস করার মাধ্যমে পুরো ব্যাপারটা নিজে জানবো, যাতে আগামীকাল যদি আমি এক্সাম দিই আমি জিপিএ 5 পাই, এবং আমার সাথে তোমরা থাকো, তোমরা সবাই পাবা। ওকে, তাহলে এখন আমাদের সর্বোচ্চ পৃথিবীতে সর্বোচ্চ অঙ্ক কত এখন পর্যন্ত? 9। তাহলে আমার এখন এটার বেস কত? 16। তাহলে আমার 0 থেকে 9 মানে কয়টা হলো? 10টা অঙ্ক। তাহলে আরো 6টা অঙ্ক দরকার। তাহলে এই 9 এর পরে সাধারণত কি আসে? 10। তাহলে আমার এই 10 মানে কি? এ। তাহলে 10 এর জায়গায় আমি 10 লিখবো না, এ লিখবো। 10 এর জায়গায় কি লিখবো? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে 10 এর জায়গায় কি বুঝবো? এ। তারপরে কি? 11। 11 মানে কি? বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে, এখন দেখ, আমি যদি 10 এর জায়গায় যদি 10ই লিখতাম তাহলে কি হইতো? 10 হইতো না? তার মানে তো আমার এগুলো তো রিপিট হচ্ছে, তাই না? আমাকে তো প্রতীকটা হইতে হবে একদম টোটালি ডিফারেন্ট। আমার প্রতীক লাগবে 16টা। হ্যাঁ, 16টা প্রতীক লাগবে, এবং একটা প্রতীকের সাথে আরেকটা প্রতীক কি মিলবে না। তাহলে আমার 0 থেকে 9 হলো, তো আমি 10 যদি 10 লিখি তাহলে কিন্তু হবে না। তো আমাদের এখানে কি লিখতে হবে তাহলে? 10 মানে কি? এ। এ, বি, সি, ডি, ই, এফ। 10, 11, 12, 13, 14, 15, আর আগের আছে 10টা, 16। তাহলে 16টা। এই যে এখানে এ মানে 10, বি মানে লেখা আছে মানগুলো, 15টা, তো এই 0। হ্যাঁ, আমাদের এখানে 0 থেকে 9 হলো কত? 10। আর এখানে কয়টা? 6টা, 15টা। তাহলে কত? 16 না, এখানে 1 2 3 4 5 6টা, 6টা। আর 0 থেকে 9 10টা। 0 তো আমাদের সবগুলোতেই আছে, ঠিক আছে। তো এখন আমরা সামনে আগাই, দেখি কি আছে। তো আমাদের প্রথমে যে পজিশনাল যে সংখ্যা পদ্ধতি, এই যেটা আমি বললাম যে পজিশনাল, এই যে 4টা পদ্ধতি, বাইনারি, অক্টাল, ডেসিমেল আর একটা কি হেক্সাডেসিমেল, এই প্রতীকগুলোকে এখন আমি প্রকাশ করার জন্য আমার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। নিয়মগুলো কি কি? এটা খ নাম্বারে তোমাকে চাইতে পারে, খ নাম্বারে তোমাকে বলতে পারে, অনেক বোর্ডেই আসে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার বা মান বের করার জন্য কি কি দরকার বা কিভাবে তুমি প্রকাশ করবে। এখানে কয়টি ডেটা দরকার? এখানে ডেটা দরকার 3টি। কয়টি? এখানে ডেটা দরকার হলো 3টি, ঠিক আছে। এটা খুব কি ভালোভাবে মনে রাখতে হবে, 3টি ডেটা দরকার, ঠিক আছে। কি কি? সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। অঙ্কগুলোর নিজস্ব মান বলতে কি? ধরো এই যে 1 মানে কি? 1। এই যে এটা মানে কি? 2। আবার আমি যদি লিখি 6, তার মানে এটা বলতে এগুলা কি? নিজস্ব মান। এগুলা কি? নিজস্ব মান আছে। যেমন আমি যদি বলি এ মানে কি? 10, তার মানে এই এর নিজস্ব মান কত? 10। তো একদম নিজস্ব মান। হ্যাঁ, তো নিজস্ব মান আমাকে জানা থাকা লাগবে। দেন সংখ্যা পদ্ধতির কি জানতে হবে? বেস। ঠিক আছে, আসলে কোন পদ্ধতিতে আছে সেটা আমার বেস জানতে হবে। তারপর সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। স্থানীয় মানটা আমরা একটু শিখবো যে কিভাবে স্থানীয় মানটা বের করব, ঠিক আছে। তো এই যে পজিশনাল, এটার পরে স্থানীয় মান আসবে। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি রকম হতে পারে সর্বোচ্চ? এখানে আমাদের সর্বোচ্চ যদি আমরা ছোটবেলা থেকে দেখি তাহলে আমরা কি পাইছি? ইন্টিজার পাইছি, আর একটা কি আমাদের ফ্র্যাকশন পাইছি। ইন্টিজার মানে কি? পূর্ণাংশ, ভগ্নাংশ, এবং তার মাঝে একটা কি দিই আমি বলতো? ডট দিয়ে। এই ডটকে বলে কি? রেডিক্স পয়েন্ট। এই ডটকে কি বলে? রেডিক্স পয়েন্ট। তাহলে একটা আমাদের যে সংখ্যা যদি আমি লিখি পজিশনাল, ধরো এটা লিখলাম 1 2 3.45, বোঝার চেষ্টা করো। 1 2 3.45, তার মানে এটা আমাদের কি? রেডিক্স পয়েন্ট। এই অংশটুকু কি? পূর্ণাংশ। এই অংশটুকু কি? ভগ্নাংশ। ম্যাক্সিমাম, এর বেশি তো আর পসিবল না। এখন একটু খেয়াল করো বন্ধু, এই যে 1 বড় না 2 বড়? 1 বড় না 2 বড়? এখানে 1 বড়। তুমি নরমালি যদি দেখো, নিজস্ব মানের কথা যদি হিসাব করো, তাহলে 2 বড়। নিজস্ব মান 2 বড়, বাট এইটার ক্ষেত্রে পজিশনাল মানে 1 বড়। এইখানে কোনটা বড়? এখানে 1 বড়। তার মানে আমার পূর্ণাংশের ক্ষেত্রে বামে যেটা থাকবে সেটার মান সবচেয়ে বেশি। কিভাবে? ধরো আমি লিখলাম 97, আচ্ছা এটা সহজ হলো। ধরো লিখলাম আমি কত? 9, ঠিক আছে। আর আমি লিখলাম কত? 19। বোঝার চেষ্টা করো, একটা 9 আর একটা কি? 19, আর একটা হলো 19। আচ্ছা 29 দে, এটা 19, আর একটা কি আমাদের 39, আর একটা হলো আমাদের কত? এটা 3, এইভাবে দেই, তাহলে 3টা দিলে ভালো হবে। 2, এখানে 4, এখানে 5, ঠিক আছে। তারপর আমাদের এটার ক্ষেত্রে আমি ব্যাপারটা বুঝাই, আমি এখানে আরেকটা জিনিস দেখি, 1 1 2 3। আচ্ছা এইখানে দেখো, এই 4টা সংখ্যা লিখলাম, ঠিক আছে। কয়টা সংখ্যা? 4টা। আচ্ছা এই 4টা সংখ্যার মধ্যে কোনটা সবচেয়ে বড়? এই নিচেরটা অবশ্যই বড়। এই নিচেরটা বড়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বামে আছে কি? 2, এখানে আছে কি? 4, এটা আছে কি? 5। এগুলোর নিজস্ব মানের মধ্যে কি? 5 বড়। 1 কিন্তু ছোট। বাট এইখানে আমি যদি টোটাল সংখ্যা হিসাব করি, এখানে কি 1 বড়, ঠিক আছে। এই 1টা সবার থেকে বড়। হ্যাঁ, এটার পজিশনটা অন্য জায়গায়। পজিশনটা এটা কি? এটা পজিশনটা হলো হাজারে, আর এটা পজিশন এগুলো কি? শতকে। এইটাই হলো তোমার পজিশনাল। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই তো এটা হলো, এটাকে বলে কি? স্থানিক মান। স্থানিক মান আসলে ডিপেন্ড করে তার নিজস্ব মানের উপর না, আসলে সে কোন পজিশনে আছে, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা যে এখানে স্থানিক যে মান আমি সংখ্যাটা ব্যবহার করব বা অঙ্কটা নিব,
এই অঙ্কটা বেসিক্যালি আমার এই টোটাল সংখ্যাটা নির্ভর করতেছে ওই অঙ্কটা আসলে আমার তার অবস্থানটা কোথায়, সে এককে আছে নাকি দশকে আছে নাকি শতকে আছে, তার নিজস্ব মানের উপর কিন্তু নির্ভর করতেছে না। তো এটা হলো এই জন্য এটাকে বলে কি একদম পূর্ণাংশের ক্ষেত্রে সবচেয়ে বামে যে অংশ যে অঙ্কটা থাকে সেটাকে বলে কি এমএসবি। এমএসবি মানে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, গ্রেট, ঠিক আছে। তার মানে আমি যদি বলি এই যেখানে আমি লিখলাম 1 2 2 ডাবল 2 ডাবল 3 ডাবল 4 আমি এখানে লিখলাম 1 1 1 1। হ্যাঁ, এই যে এই চারটা সংখ্যার ভিতর এই যে এই 1 এর মান হ্যাঁ সবার থেকে বড়। ইয়েস, কারণ কি এই 4 আছে একক দশকের জায়গায়, একক দশক ও আছে শতকের জায়গায়। এই শতকটা 1টা, এই 1টা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এটার ভিতর। হ্যাঁ, তার মানে 9102 এই যে 2019.72 এই যে একটা সংখ্যা, এই সংখ্যার এই পয়েন্টটাকে বলতেছে রেডিক্স পয়েন্ট। আমরা এর দশমিক বইলা ছোটবেলা থেকে শিখে আসছি, সেম জিনিস। আবার এটা হলো পূর্ণাংশ, 2019 পূর্ণাংশকে ইংলিশে বলে কি ইন্টিজার। আর এটা ভগ্নাংশকে ইংলিশে বলে ফ্র্যাকশন। হ্যাঁ, তাহলে এই ইন্টিজারের ভিতর এই যে 2টা এই 2 হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। ইয়েস, কারণ এবং 2টা আছে একক দশক শতক হাজারের অঙ্ক। ইয়েস, এটাই আর কি, ভেরি সিম্পল জিনিস, এটা হলো এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই প্রত্যেকটা আমাদের যে এই যে 0 এবং 1 এগুলাকে সাধারণত সিঙ্গেলি বিট বলে, আমরা একটু পরে আসবো। আর এখানে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট আছে। কি আছে? ধরো একদম সবচেয়ে ডানে যেটা থাকে সেটা কি একদম তার মানটাকে একদম কম। আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যত এইদিকে যাব এইদিকে যে সংখ্যাটা থাকবে সেটার মানটাকে সবচেয়ে কম থাকে। ঠিক আছে। আর পূর্ণাংশের ক্ষেত্রে এদিকে যে মানটা যাবো সেটার মানটাকে সবচেয়ে বেশি থাকবে। এখানে এটা দ্বারা বুঝাইতেছে কি এই 1 দ্বারা বুঝাইতেছে কিন্তু শুধু 1 না, এই 1 দ্বারা বুঝাইতেছে 100 কারণ এটা শতকে আছে। আর এই 4 দ্বারা বুঝাইতেছে একদম ক্লিয়ার। তাহলে আমরা পরের স্লাইডে যাই, যে পরের স্লাইডে এই যে স্থানিক মানটা যে আমি বের করব, যেটা মানে আমরা এখান থেকে মূলত শিখলাম মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে। স্থানিক মান যেমন আমি যদি বলি দুইটা জিনিস তোমাকে বের করা শেখাই। সিম্পলি যদি বলি 1 2 3 আর একটা হলো কি 3 2 1 1 2 3 মানে কি এটা কত আমার কি কিসে আছে বলতো? 1 আছে কিসে? শতকে। তাহলে এটাকে গুণ করতে হবে কি দিয়ে? 100 দিয়ে প্লাস এটা কি বলতো? 2 ইনটু 10। এটা হ্যাঁ এটা হলো 100 প্লাস এটা কত? 2 ইনটু কত? 10 দশকে আছে। গুড। তারপরে দেখো এটা কত? 3 ইনটু 1 ইনটু কত? 1। ঠিক আছে। একক মানে কি 1, দশক মানে কি 10, শতক মানে কি 100। সব এটা ওরা সবাই বুঝে। তাহলে এই যে এখানে এটা মূলত কি 3 অক্ষে 3 2 এখানে কত বলতো? 20। তাহলে কত হয়? 100 সব যোগ করে 123 হয়। 100 প্লাস কত? 20 প্লাস কত? 3। এটা করে আমার কত হইছে? 123। এইখানে একটু খেয়াল করে দেখি এখানে কত? 3 ইনটু কত? 100 প্লাস এখানে কত? 2 ইনটু 100 2 ইনটু 10 2 ইনটু 10 প্লাস কত? 1 ইনটু কত? 1। এখানে কত হলো তাহলে? 300 যোগ 300 যোগ কত? 20 যোগ কত? যোগ 1। তার মানে এখানে আমার কত? 321 হইছে। আর এখানে হইছে কত? 123। বোঝার চেষ্টা কর। ক্লিয়ার, বুঝছি। এইখানে এই 1 মানে তাহলে কি নির্দেশ করতেছে? এই 1 মানে কিন্তু 100। ঠিক আছে। আমরা লিখতেছি 1 2 3 কিন্তু আসলে এই 1 কত? 100। এই 2 মানে কত? এই 2 মানে 20। এই 3 মানে কত? 3। ঠিক আছে। মানে 3 ইনটু 1 3। এখন এইখানে দেখ এই 3 নির্দেশ করতেছে কত? 300। তো এইগুলোকে বলে কি? স্থানীয় মান। অর্থাৎ তার অবস্থানটা কোথায় আছে, অবস্থান অনুযায়ী তার মান কত? তার মান 300। তার মানে যদি আমি বলি 3 দিচ্ছি আচ্ছা আমি তার মানে বলি 4 3 2 1 0। হ্যাঁ ঠিক আছে। এখন এই 4 এর মান কত আমার জিজ্ঞেস করলে? হ্যাঁ একক দশক শতক হাজার ওজন মানে এই 4 এর মান 4 এর পর বাকি শূন্য। হ্যাঁ ইয়েস। একক দশক শতক হাজার, এই 4 এর মান 40,000। গুড। এই 4 এর মান 40,000। এই 3 এর মান কত? 3000। ইয়েস। এই 2 এর মান এই 2 এর মান 200। 2 এর মান কিন্তু 200। এই 2 এর মান 200, 1 এর মান 10, শূন্যের মান 0। 0 ইনটু 1 মানে 0। আমি কি স্থানীয় মান আমি বুঝছি। আশা করি তোমরাও স্থানীয় মান বুঝছো। তারপরে না বুঝলে যোগাযোগ করে বুঝাই দেব। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন এটা গেল আমার কিসের ক্ষেত্রে? এই স্থানীয় মান আমাদের কিসের ক্ষেত্রে গেল? এটা হলো পূর্ণাংশের ক্ষেত্রে গেল। কিসের ক্ষেত্রে গেল? পূর্ণাংশের ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে বের করব বন্ধু? ভগ্নাংশের ক্ষেত্রে দেখ ধর মনে কর যে 0.123। এটা কিভাবে করতে হবে? এটা তোর মনে কর যে দশমিকে যদি থাকে, মনে কর এটা কিসে আছে? দশমিকে। তার মানে এটা আমাদের বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে আসবে। তো দশমিকটা যদি আমি বলি তাহলে এটা কত? 1 ইনটু কত? 10। ঠিক আছে। এখানে কি হবে? মাইনাস কত? 1 মাইনাস কত? 1 প্লাস 1 ইনটু কত? এখানে দশমিক না, তোর মনে কর যে তুই মনে কর যে কোনোটা তোর নতুন একটা সংখ্যা আবিষ্কার কর 6 মনে কর যেটা তোর 6 তুই আবিষ্কার করছিস 6। তাহলে কি করবি? 10 দিয়ে তো সবাই বুঝে। তাহলে এখানে 6 প্লাস 2 ইনটু কত?
2 × 6 প্লাস কত 3 × কত 6 বোঝার চেষ্টা কর। হুম। এখানে কিন্তু আমাদের এই 6 বেজের সংখ্যা কিন্তু আবিষ্কার হয় নাই। হয় নাই। তো তুমি চাইলে যে কোনো বেজের সংখ্যা আবিষ্কার করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনোটা আবিষ্কার করা করা যাবে। যাবে, হ্যাঁ এটা হ্যাঁ, বুঝছি। এখন এটা আমি কিভাবে স্থান মানটা বের করব? এখন পয়েন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, এই সবগুলো আমি যেই বেজে থাকবে ওই বেজ দ্বারা গুণ করব, আগে গুণ করে যোগ করব, ঠিক আছে? যোগ করার পরে এই যে এখানে শুরু হবে কি পাওয়ার -1 -2 -3, এভাবে আমাদের মানগুলো বের করতে হয়। এই টোটালটা যোগ করে দিলে আমাদের মান পাবো, ঠিক আছে? আমরা এই রূপান্তরের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা শিখবো, ভালোভাবে শিখবো যখন আমরা রূপান্তরটা করবো। হ্যাঁ, তো এখন আজকের ক্লাসটা আমার এই ক্লাসটা কিন্তু রূপান্তরের না, এটা আমরা এই যে কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতি আসছে ইতিহাসটা জানবো এবং কি কি অঙ্ক ব্যবহার করা হয়েছে, পাশাপাশি একটা ছক, তুলনামূলক ছক, যেখান থেকে বোর্ড পরীক্ষায় একটা এমসিকিউ আমরা জাস্ট ইতিহাসটা জানতেছি। হ্যাঁ, এবং হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এই যারা যেগুলো আছে এগুলো সম্পর্কে অবর একটা ধারণা দিচ্ছি। ওকে ওকে ওকে। এবং কিছু কিছু বিষয় বুঝতেছি, মাঝে মাঝে কিছু কিছু বিষয় আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। যেমন স্টুডেন্ট তোমরা যারা আসো, তোমরা স্থানীয় মান এটা বুঝছো, দশমিকের স্থানীয় মান তোমাদের মাথার উপর যাইতে পারে। ডোন্ট ওয়ারি, ওটা আমরা শিখবো। হ্যাঁ, একটার পর একটা আজকের ক্লাসে যেখানে যেটা সেটাই আমাদের প্রত্যেকটি ক্লাসে এমন হবে যে আমরা কিছু বিষয় একদম ক্লিয়ার শিখবো, আর কিছু বিষয় আমাদের মনে প্রশ্ন তৈরি করে যাবে যে হচ্ছে এটা তো বুঝলাম না, এটা বুঝলাম না, ডোন্ট ওয়ারি, ওটা আপকামিং ক্লাসে আসতেছে। তোমার মাথায় ক্লিক করে দেওয়া যে এটাকে তুমি বুঝো নাই, তারপরে আগামীতে বুঝবা। হ্যাঁ, ওইটা আর কি, এটা ক্লিয়ার হবে, সমস্যা নেই। তুমি যদি ধারাবাহিক ক্লাস করলে সব পারবা। দেখো প্রথম এখন আমাদের কি আসে দশমিক সংখ্যা, আর যদি আমরা বলি ডেসিমেল শব্দটা কোন জায়গা থেকে আসছে? ল্যাটিন থেকে এসেছে, ডেসিম থেকে। ডেসি মানে কি 10, ডেসি অর্থ কি 10, একদম কমন জিনিস। তো এখন যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করে তাকে কি আমি এটা ক্লিয়ার বুঝছি। হ্যাঁ, এই অঙ্কগুলো একটু লেখো, এই অঙ্কগুলো আমি বুঝছি। ডেসিমেল বা সংখ্যা পদ্ধতি কি? এটা হলো ভাইরাল সংখ্যা পদ্ধতি, আমাদের ছোটবেলা থেকে বোঝানো হয়, বা জন্মগ্রহণ করার পরে বল 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10 বলে, ওইটা ভুল বলে, ওইখানে বলতে হবে শূন্য। শূন্যটা আগে দাও। আচ্ছা, শূন্যটা আগে দিই। যাই হোক, এই যে সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকে শিখি, এইটা হইলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল মানে দশমিক, 10 যার সাথে লাগা দশমিক, এই শব্দটার মধ্যে কি আছে? 10 আছে। 10 কেন আছে? কারণ তুমি গুইনা দেখো, শূন্য থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, শূন্য সহকারে 10টা প্রতীক। 10 প্রতীকে লাখ লাখ কোটি কোটি সংখ্যা বর্ণনা করব আমরা, তার নাম ডেসিমেল। এরপরে যদি আমরা আসি বাইনারি। আচ্ছা দেখো, বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে। বিনি বা বিনি, বাই শব্দের অর্থ 2। 1679 সালের দিকে আধুনিক বাইনারি নম্বর সিস্টেম গটফ্রেড লাইবনিজ আবিষ্কার করেছিলেন, এবং তিনি এটি 1703 সালে এক্সপ্লেনেশন অফ বাইনারি অ্যারিথমেটিক শিরোনামে প্রবন্ধ প্রকাশ করেছেন। এটা ভাইয়া একটু মুখস্থ করে রাখো, কারণ যে এমসিকিউতে আসতে পারে। এটা না পারলেও কিছু, তুমি যে কিছু পারবে ব্যাপারটা তা না। কোন জিনিসটা পারতে হবে? দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা 1 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা চিনছি, মানে 10টা প্রতীক দিয়া দশমিক বর্ণনা করা হয়। আর বাইনারিতে 2 অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, তাকে বাইনারি পদ্ধতি বলে। 2 অঙ্ক দ্বারা কি কি? 0 আর হচ্ছে 1। 0 আর 1, এই 0 আর 1 দিয়ে সব প্রকাশ করা হবে বাইনারিতে। এখন বাইনারিটা কি? এই বাইনারি 0 আর 1 দিয়ে, এখন দেখো, এখন যদি বলা হয় যে আচ্ছা ওই যে হাইরোগ্লিফিক বা এর আগে মিশরীয় যে পদ্ধতি ছিল, যে পাথর পদ্ধতিতে 1 কোটি লেখো, তাহলে 1 কোটি পাথর লেখা লাগতো না বন্ধুর নাকি? 1 কোটি পাথর লেখা লাগবে, এটা কিন্তু একটা প্যারার কাজ। কিন্তু এখন যদি কয় তোমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভাই তুমি 50 লাখ লেখা যাবে, এটাও কিন্তু অনেক প্যারার কাজ। এটা প্যারার কাজ আছে, প্যারার কাজ না, কিন্তু বাইনারি পদ্ধতিটা কেন গুরুত্বপূর্ণ এটা আমি একটু বলি। দেখো, তোমাদেরকে বাইনারি পদ্ধতি এজন্যই গুরুত্বপূর্ণ, 0 আর 1 দুইটা সংখ্যা পদ্ধতির মাধ্যমে পৃথিবীর তাবৎ সংখ্যা বর্ণনা করা এবং যার স্থানীয় মান রয়েছে। এটা এজন্যই দরকার। 0কে যদি তুমি বলো হচ্ছে সত্য, আর 1কে ধরো মিথ্যা। সত্য আর মিথ্যা দুইটা জিনিস। এই বাইনারি সংখ্যা হলো কম্পিউটারের প্রত্যেকটা কোডিং সব জায়গাতে 0 আর 1 এর খেলা, অন আর অফ এর খেলা। তো এই জিনিসটা এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই সংখ্যা পদ্ধতিটা সবচেয়ে বেশি এলাবোরেট করে কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়। যাই না, রাখো 0 আর 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে অঙ্কগুলো 0 আর 1 লিখে দাও। 0 আর 1 এই পুরো কাহিনী খেলবো আমরা, কিন্তু ক্লাস শেষে স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওকে। তো এইজন্য আমরা স্লাইডটা একটু সুন্দর করে লিখতেছি, যেগুলো দরকার সেগুলো লিখে দিচ্ছি। তো এখন এই যে
তোমাদের তাবিব ভাই যেটা বললো যে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ, এটা অলরেডি বলে দিছে কেন ব্যবহার করা হয়। কারণ কম্পিউটার কাজ করে কি ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে। দেখো এটা কিন্তু খ নাম্বারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সিগন্যালে কি থাকে, একটা অফ থাকে আর একটা কি থাকে, অন থাকে। 0 মানে অফ আর অন মানে কি, অন। ঠিক আছে, একটা সুইচ আমি টিপলাম, সেটা কি অফ, অন করলাম। ঠিক আছে, আর একটা কি অফ করলাম। তো এই বিবেচনা করে মানে তোমার কি যত কিছু আছে সবকিছুই আমাদের এই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে আমাদেরকে 0 এবং 1 ব্যবহার করা হয়। এখন দশমিক সংখ্যা আমি ব্যবহার করতে পারি, কিন্তু সেটা অনেক কঠিন, অনেক জটিল হবে। এখন যেমন ধরো তোমার এত কিছু আছে যে 0 থেকে 9 বোঝার চেষ্টা করো, অঙ্ক এ থেকে কি, এ বি সি ডি তোমার কতগুলা, আবার তোমার ক খ কতগুলা। পৃথিবীতে ভাষার তো আর অভাব নাই, তো আমাদের এই কম্পিউটারে এতগুলো ভাষা কেমনে বুঝবে, এতগুলো প্রতীক কেমনে নিবে, সেটা প্যারা না। ওকে তুমি যাই লেখো না কারণ ধরো তুমি লিখতেছো মানে 9, ও কিন্তু 9 বুঝবে না, ও এই 9 কে 0 এবং 1 এ ট্রান্সফার করে ওটা বুঝে নিবে। ঠিক আছে, তুমি যাই লেখো না কেন ও 0 এবং 1 এ কনভার্ট করে নিবে। তো এই জন্য আমাদের কি এটা সবচেয়ে সহজ, দুইটা প্রতীক। এর মাধ্যমে কম্পিউটার হয় কি, কম্পিউটার হচ্ছে অনেক মাইক্রো লেভেলে কাজ করে, 0 আর 1 এর মাধ্যমে ও একদম প্রিসাইজলি পার্থক্যটা করে নেয়। ইয়েস, হ্যাঁ, ওইটাতে যেহেতু 0 এবং 1 দ্বারা আমার কি স্থানিক মান আমি প্রকাশ করতে পারি, তার মানে আমি এটা ইউজ করাই আমার সবচেয়ে ভালো হবে। ডিজিটাল যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে, আর একটা কি বাইনারি সিস্টেমে দুইটি অবস্থা থাকায়, বাইনারি সিস্টেমে আমাদের অবস্থা আছে কয়টা, দুইটা, 0 এবং 1। এই জন্য ইলেকট্রিক সার্কিটে কি ডিজাইন করাটা কি খুব সহজ হয়। হ্যাঁ, এই জন্য আমাদের এটা ইউজ করা হয়। এখন দেখো এই যে একদম যেহেতু আমরা বাইনারি পড়তেছি, তো বাইনারি পড়ার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আমাদের জানতে হবে বাইনারিতে। যেমন প্রথমে যদি বলি বিট কি, ঠিক আছে, এই জিনিসগুলো কম্পিউটারের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। বিট কি, বিট হলো দেখো কম্পিউটারে ব্যবহৃত ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। এটা ক নাম্বারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে বিট কি। ঠিক আছে, বিট কি। হ্যাঁ, তো বিট কি এটা হলো আমাদের কি বলতো, কম্পিউটারে ব্যবহৃত আমাদের কি, কম্পিউটারে ব্যবহৃত একদম ডেটার কি ক্ষুদ্রতম অংশকে বিট বলে। বিটের মান কি বলতো, বিটের মান হলো একটা হলো 0 আর একটা কি 1, 0 এবং 1। বিটের পুনরূপ কি, বাইনারি ডিজিট। এটা আমাদের মনে রাখতে হবে, বিটের পুনরূপ। আর বাইট কাকে বলে, 8 বিট মিলে কি হয়, একটা বাইট হয়। ঠিক আছে, তাহলে 1 বাইট সমান কি, 1 বাইট সমান 8 বিট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, 1 বাইট সমান কি 8 বিট। আর নিবল কি, নিবল হলো 4 বাইটের অর্ধেক, 4 বিট। ঠিক আছে, তার মানে 1 নিবল সমান কত, 4 বিট, 4টা বিট। ঠিক আছে, অর্থাৎ বাইটের অর্ধেক। ঠিক আছে, আর 1 বাইট সমান কত, 8 বিট। আর ওয়ার্ড কি, যে ওয়ার্ড 1 ওয়ার্ড সমান কত, 16 বিট মানে কি 8 বিটে 8 বাইট, কি বলে 1 বাইটে 8 বিট। তার মানে আমরা কি লিখতে পারি, 2 বাইট লিখতে পারি না। তার মানে বিট, বাইট, নিবল, ওয়ার্ড, আমরা 4টা নতুন পরিভাষা শিখলাম। পরিভাষা কি, যেগুলো মানে আমরা বুঝি না, ওইটা হলো পরিভাষা। বিট মানে কি আমরা বুঝি, বিট মানে আমরা বুঝি না। বিট একটা পরিভাষা। আমরা এই স্লাইড থেকে শিখলাম বিট, বাইট, নিবল এন্ড ওয়ার্ড। বিট কি, বিট মানে 0 আর 1, একটা সংখ্যাটাকে বিট। বাইট কি, 8টা বিট মিলে একটা বাইট হয়। নিবল কি, 4টা বিট মিলে একটা নিবল হয়। ওয়ার্ড কি, 2টা বাইট মানে 16টা বিট মিলে একটা বাইট হয়, একটা ওয়ার্ড হয়। আমরা এটা জানবো, মাথায় রাখবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে আর একটু পরে যখন আমরা একদম এক্সারসাইজে যাব। হ্যাঁ, এগুলো হলো তোমার জাস্ট এত প্যারানোর কিছু না, এগুলো মাথায় রাখো। তোমরা যখন এমসিকিউ এর জন্য, তোমাদের মধ্যে অনেকে এমসিকিউ দিবা, অনেকে প্রোগ্রামিং করতে যাবা, প্রোগ্রামিং অনেক ভিতরে ঢুকবা, তখন তোমরা বিট, বাইট, নিবল, ওয়ার্ডের পুরো ব্যাপারটা তোমার মাথায় থাকলে প্রোগ্রামিং করতে পারবে একদম আরাম করে। মাথায় রাখো। আমরা বিট ও বাইটের রূপান্তর যদি বলি, যে এটা হলো আমাদের কি বিটের রূপান্তর, এই অংশটুকু। যেমন 1 কিলো বিট, 1 কিলো মানে কি 10 টু পাওয়ার 3, 1000। তার মানে 1 কিলো বিট সমান কি 1000 বিট। 1000 কি আমি কি লিখতে পারি, 10 টু পাওয়ার 3। আর মেগা মানে কি, মেগাবিট মানে কি, মেগা মানে হলো 10 টু পাওয়ার 6। তাহলে 1 মেগাবিট সমান কত, 10 টু পাওয়ার 6 বিট। ঠিক আছে, এগুলো আমাদের রূপান্তরগুলো জাস্ট এমসিকিউ এর জন্য, এটা তোমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে। 1 মেগাবিট সমান কত, 10 টু পাওয়ার 6 বিট। এন্ড 10 টু পাওয়ার 6 কে আমি লিখতে পারি কত, এখানে যদি আমি বিট কে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাই, কিলোবাইট পাই। তাহলে কিলোবিট পাই, তাহলে কত হবে, 10 টু পাওয়ার 3 কিলোবিট। একটা চমৎকার জিনিস আমি বন্ধু, আমি এই জিনিসটা আমি জানি, আমি ওদের সাথে শেয়ার করি। তুমি একটা দেখো, তুমি একটা গান শোনো না, গানে লেখো গানটা কত মেগা, কত মানে একটা MP3 গান। এই গানটা তোমরা দেখো, এটা 3.45 MB মানে মেগাবিট। ওকে, এটা মানে কি, তুমি দেখবা তোমার স্টোরেজে, মোবাইলের স্টোরেজে সে কি করে 3.45 মেগাবাইট জায়গা দখল করে। 3.45 মেগাবাইট জায়গা দখল করা না, এটা হলো বিটটা, আর কি বাইটটা একটু পরে আসতেছে, বিটটা বোঝার, বিটটাই তো। বিটটা এত জায়গা দখল করা মানে কি। এখন তুমি দেখো তোমার কম্পিউটার কিন্তু 3.45 এগুলো বোঝে না। কম্পিউটার সিমে কত, 0
আর ওয়ান 1। কম্পিউটার কিন্তু কি 0 আর 1 ছিল। ছিল। তাহলে তুমি দেখো 10 টু দি পাওয়ার 3 বিট মানে কি 1000 1000 বিট। এই 1000টা 0 আর 1 মিলা যে সংখ্যাটা ওইটা মিলা হইলো 1 কিলোবাইট। 1 কিলোবিট। হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 বিট মিলা হয় 1 মেগাবাইট। তাহলে 3.45 মানে 3 এমবি। হ্যাঁ তাহলে এতটুকু বিট জায়গা কি ওর দরকার গানটা রাখার জন্য। হ্যাঁ আর তুমি বুঝতে পারছো কিনা, ওই যে 0 আর 1 এ বিট হিসাব করে কিন্তু একটা মোবাইলে একটা গান বলো আর যে তোমার ছবি বলো সেই ছবিটা স্টোরেজে জমা হয়। তাহলে এই দেখো 1 মেগাবাইট 10 টু দি পাওয়ার 6 বিট, এগুলো 1 গিগাবাইট 10 টু দি পাওয়ার 9 বিট, 1 টেরাবাইট 10 টু দি পাওয়ার 12 বিট। 1 টেরাবাইট জায়গায় এতগুলা কি স্টোরেজ জায়গা রয়েছে না। এটা কি লিগা পরীক্ষায় যারা আসবে ওরা পরীক্ষায় লিখবে, আর যাদের পরীক্ষায় আসবে না অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে ওরা তোর মনে করে এই আইসিটি পড়া প্রোগ্রামিং এর ভিতর ডুব দিব। অনেক স্টুডেন্ট এরকম আছে ওরা প্রোগ্রামিং আবার মনে করে একদম কম্পিউটার অনেক এক্সপার্ট হয়ে যাবো। আমাদের জন্য এইটাই খেলা। এগুলা মানে এত প্যারানোর কিছু নেই, এগুলা খুবই সিম্পল জিনিস। জাস্ট এই জিনিসগুলো দেখো, কিলোবিট, মেগাবিট, গিগাবিট, টেরাবিট। ঠিক আছে, এই যে তোমার কিলোবিট, মেগাবিট, গিগাবিট, টেরাবিট, 10^3, 10^6, 10^9, 10^12 বিট। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, আর এখানে আচ্ছা, তো এখন আমরা কি পড়বো, বিট ও বাইট রূপান্তর। হ্যাঁ, বিট ও বাইট রূপান্তর অলরেডি আমরা বিট রূপান্তর দেখছি। ঠিক আছে, একটু আগে আমরা শিখলাম বিট রূপান্তর আমরা দেখলাম। এখন আমরা দেখবো কি বাইট রূপান্তর। হ্যাঁ, তো বাইট রূপান্তরের ক্ষেত্রে আমরা যদি দেখি যেখানে কয়েকটা টার্ম আছে, যেমন বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেট্টাবাইট, ইয়োট্টাবাইট, ব্রন্টোবাইট এবং জিওবাইট। এটা থেকে এটা কত, এটা থেকে এটা কিন্তু বড়। কতটুকু বড়? এটা থেকে এটা বড় হলো যে 1024 গুণ বড়। অর্থাৎ আমাদের কত, 1024 মানে কি 2 টু দ্য পাওয়ার কত 10 গুণ বড়। 2 টু দ্য পাওয়ার 10 মানে বুঝতেছো যে এই বাইটকে 1 বাইটকে আমি 1024 দ্বারা গুণ করলে কি কিলোবাইট পাবো। আবার এটাকে যদি আমি কি করি 1024 দ্বারা যদি গুণ করি তাহলে আমি কি পাবো, মেগাবাইট। এরকম ভাবে আমাদের সবগুলাতে কি করতে হবে, এভাবে গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 1024 দ্বারা গুণ করতে হবে। 1024 দ্বারা গুণ। ঠিক আছে, কত 1024 দ্বারা গুণ। এখন আমি যদি জিওবাইট থেকে ব্রন্টোবাইটে আসতে চাই তাহলে আমার কি করতে হবে, 1024 দ্বারা ভাগ করতে হবে। আবার এটা থেকে এখানে আসলেও কি করতে হবে, 1024 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করতে হবে। অর্থাৎ জেট্টাবাইট থেকে এটা আবার 1024 গুণ ছোট, ভাগ মানে কি ছোট। আবার এখান থেকে এটা আসবো ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট। জাস্ট এই জিনিসগুলো সিম্পল, এই জিনিসগুলো জানতে হবে। এখানে আমাদের মানগুলো লেখাও আছে, যেমন 1 কিলোবাইট সমান সমান কত 10 টু the power 10 বাইট ইজ ইকুয়াল টু কত 1024 বাইট। ঠিক আছে, অর্থাৎ 1024 বাইট মিলে কি হয় 1 কিলোবাইট হয়। আবার 1 মেগাবাইটের ক্ষেত্রে কি হবে, 1 মেগাবাইটের ক্ষেত্রে আমাদের 2 টু the power কত, দেখ এখানে 10 ছিল, এখানে হয়েছে কত 20 2 টু the power 20 বাইট হিসাব হচ্ছে। হ্যাঁ, বাইট, এটা হচ্ছে বাইটের হিসাব। আবার এটা দেখ 2 টু the power 30 40 50 60 70 80 90 এবং কত 100। অর্থাৎ এই একটা থেকে এই দিকে যদি আমি যাই তাহলে কি 2 টু the power কত 2 টু the power 10 করে বাড়বে। 2 টু the power কি 10 করে বাড়বে। আর এখানে কি 2 টু the power 10 করে কমবে। ঠিক আছে, এখানে আমাদের ভাগ করতে হবে এতটুকু। এখান থেকে আহামরি কোনো কিছু আসবে না, বা এখান থেকে সর্বোচ্চ আসলে এমসিকিউ আসতে পারে, এর বেশি কোনো কিছু আসবে না। তো আমাদের পরবর্তী যে সংখ্যাটা আছে, যে অক্টাল সংখ্যা পদ্ধতি, আমরা অলরেডি দশমিক জানলাম, বাইনারি জানলাম, এখন আমরা জানবো কি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অক্টো থেকে। ঠিক আছে, এই অক্টা শব্দের অর্থ কি 8। তার মানে এখানে বোঝা যাচ্ছে অক্টাল, তার মানে এখানে কয়টা অঙ্ক ব্যবহৃত হবে, 8টা। এখান থেকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই অক্টাল কি কত সালে আবিষ্কার করা হয় এবং কে আবিষ্কার করে। যে এটা হলো কত 1688 সালে জন উইলকিন্স 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কি কথা উল্লেখ করেন। কিন্তু 1716 সালে সুইডেনের রাজা, কার রাজা, সুইডেনের রাজা চার্লস এর নির্দেশে সর্বপ্রথম ইমানুয়েল সুইডেনবার্গ, কে বলতো, ইমানুয়েল সুইডেনবার্গ অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে। তাহলে আমাকে যদি বলে অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে কে, ইমানুয়েল সুইডেনবার্গ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এটা আবার বললে হবে না, উইলকিন্স বললে হবে না। উইলকিন্স প্রথম উল্লেখ করছে কিন্তু আবিষ্কার করছে আলটিমেটলি কে, ইমানুয়েল সুইডেনবার্গ। তো যে সংখ্যা পদ্ধতিতে কি গণনা করার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করে তাকে কি করা হয়, অক্টাল। 8টি অঙ্ক মানে কি 0 1 2 3 4 5 6 7। তাহলে 0 থেকে 7 মানে কি 8টি অঙ্ক, একদম সহজ। তারপরে আমরা যদি দেখি
হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল শব্দটা এসেছে গ্রিক শব্দ হেক্স এবং ল্যাটিন শব্দ কি ডেসিম থেকে, ঠিক আছে। তো এই দুইটা শব্দ থেকে আসছে। হেক্স মানে আমাদের 6 আর ডেসিম মানে কত, ডেসি মানে 10, তার মানে 6 আর 10 মিলাকে 16, তাহলে 16 এটা হলো 16 ভিত্তিক সংখ্যা। এবং এটা আবিষ্কার হয়েছে কত সালে, 1963 সালে। কত সালে, 1963 সালে। 1963 সালে আবিষ্কার হয়েছে। কম্পিউটারের ক্ষেত্রে প্রথম হেক্সাডেসিমেল সংখ্যা চালু করা হয়েছিল। তো এখানে ডেফিনেশন সেম, তার মানে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য কি 16টি অঙ্ক জাস্ট। আমাদের দশমিকের জন্য কি বলবো 10টি অঙ্ক, বাইনারির জন্য কি 2টি অঙ্ক, অক্টালের জন্য কি 8টি অঙ্ক, হেক্সাডেসিমেলের জন্য কি 16টি অঙ্ক ব্যবহার করা হয় বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলবো হেক্সাডেসিমেল। অলরেডি আমরা কিন্তু দেখেছি এটা কত 0 1 2 3 4 5 6 7 8 9, এনে হইলো কত 10টা। তারপরে আমার কি হবে এ বি সি ডি ই এফ। এ মানে 10 11 12 13 14 15, 0 থেকে 15 মানে 16, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একদম কমন জিনিস, এটা অলরেডি আগে বুঝছি। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাবো এটা বইয়ে নাই, একদম স্পেশাল টেকনিক। এই যে 4টি সংখ্যা পদ্ধতি, আমি তোমাকে দশমিকে, আমরা যেহেতু দশমিক ব্যবহার করে আসছি ছোটবেলা থেকে, ঠিক আছে, দশমিকের যে কোনো মান থেকে, দশমিকের যে কোনো মান থেকে আমরা যে কোনো মানে যাইতে পারবো। তো দশমিকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সংখ্যা পদ্ধতির মান বের করার কৌশল, দশমিকে আমাদের কি বেস 10 এবং সংখ্যা কি কি অঙ্কগুলা কি কি আমাদের দেওয়া আছে 0 থেকে কত 9। আচ্ছা, এখন দেখ আমি যেটা বললাম আর কি, যে আমি যদি বলি যে কত একটা যে কোনো একটা সংখ্যা বল, যে কোনো একটা সংখ্যা 13 ছোট হয়ে যায় 133। আচ্ছা আচ্ছা ঠিক আছে 133 ওকে 133 ওকে 133। এখন 133 এর জায়গায় বন্ধু আমি কেন 133 লিখলাম, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কেন আমি 133 লিখলাম? 133 মানে আমি কেন অন্য কোনো কিছু লিখলাম না, কেন কারণটা কি 133 মানে একটু বোঝার চেষ্টা করি। যে এই যে দশমিক, এটার বেস কত 10। আগে আমাদের এগুলার একক দশক আমরা দেখি, তো আমরা সবসময় দশমিক ইউজ করে আসছি, এজন্য একক বলতে আমরা কি বুঝি 1। আমরা সবসময় একক মানে কি 1 থেকে শুরু হবে সবগুলাতে 1, তার মানে এটা তার 10 গুণ। একক দশক, দশক মানে কি এককের 10 গুণ। কেন 10 গুণ বললাম? কারণ এটা বেস 10, ঠিক আছে। একক থেকে দশক 10 গুণ, দশক থেকে শতক আবার কয় গুণ 10 গুণ, শতক থেকে হাজার কয় গুণ 10 গুণ, মানে প্রত্যেকটা কি আমার কি 10 গুণ করে পাবে। যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অযুত থেকে লক্ষ থেকে অযুতের 10 গুণ লক্ষ। হ্যাঁ, তো আমাদের আলটিমেটলি 10 গুণ করে বাড়ছে। ওকে, এখন একটু খেয়াল করে দেখি, আমি লিখবো কি 133। 133 কি আমার 1000 হবে? না 133 কি 1000 থেকে ছোট? আবার 100 থেকে কি বড়? তো আমার কিন্তু যেই সংখ্যাটা আমি বলবো, তো প্রথমত আমাকে চিন্তা করতে হবে ওই সংখ্যাটা কার মাঝে আছে। তো আমাদের 1000 থেকে ছোট, তার মানে এখানে 1000 হিসাব আমাদের আছে। এখানে আমার 1000 এর ঘরে আসবেই না, হাজারের ঘরে আসবেই না, শতকের ঘরে আছে। হ্যাঁ, শতকের ঘরে আছে। তাহলে শতকের ঘরে যদি থাকে, তাহলে এখানে দেখো তুমি কি বলছো 133, তার মানে কি এখানে 100 আছে। যদি আমি 200 বলতাম, তাহলে এখানে দেখো আমি কি করতাম 2 দ্বারা গুণ করতাম, তার মানে 100 মানে কি 1 দিয়ে যদি গুণ করি এখানে কি পাবো 100। ওকে, এখন দেখো আমার 133, তো 33 এর জায়গায় এখানে আমার কি করতে হবে, তাহলে 3 দ্বারা যদি আমি গুণ করি কত হয় 30। আবার এখানে যদি আমি আবার 3 দ্বারা গুণ করি কত হবে 3। তাহলে দেখো 100 প্লাস 30 প্লাস 3, তাহলে মানে কত হবে 133, যেটা আমরা স্থানীয় মান বললাম। এভাবে প্রকাশ করা যায়, এভাবে আমরা প্রকাশ করি। তো এইখানে আমি কিন্তু 313 লিখতে পারবো না, 133 মানে কি 133 লিখতে হবে। তো আমাদের এই জন্য আমরা স্পেসিফিক মান বলতে পারি যে 145 মানে 145। আমি যদি বলি যে কি বলে 76 মানে কি 76, আমরা এটা বলতে পারি। এটা স্পেসিফিক ভাবে আমরা 67 বলবো না, 76 বলবো। কারণ কি, কারণ এটা হলো আমাদের কি বলতো, এটা হলো কি দশকে আছে মানে 70, আর এটা কত 6 এককে, 6 একে 6 আর 7 দশকে কত 70। তো এই জন্য আমাদের 76 হয়েছে। তো নির্দিষ্ট মান প্রকাশের জন্য আমাদের এই দশমিকটা এই যে বেজের উপর নির্ভর করে। এটা আমাদের যেহেতু আমাদের দশমিক, এটা কমন জিনিস, এটা আমরা বুঝলাম। এটা নিয়ে কিন্তু কেউ প্যারা খাবে না। ধরো তোমাকে বললো 133, এটা নিয়ে কিন্তু কোন প্যারা নাই। এখন আমি তোমাকে 133 কে আমি কি করব, এই 133 কে আমি বাইনারিতে নিব, 133 কে অক্টালে নিব, আবার 133 কে কি করব আমি হেক্সাডেসিমেলে নিব। ঠিক আছে, ওকে ঠিক আছে। কিভাবে নেই দেখো, বাইনারিতে যদি আমি বলি, বাইনারি বেস কত 2, আমার একক শুরু হবে কি 1 থেকে, তাহলে একক বাইনারি, তাহলে আমার এটাকে 2 দ্বারা যদি আমি গুণ করি কত পাবো 2, এটাকে যদি 2 দ্বারা গুণ করি কত পাবো 4, অর্থাৎ আমার 2 করে 2 গুণ করে 2 গুণ করে বাড়বে। তাহলে আমার এইটার একক কত, বাইনারি একক কত 1, বাইনারির দশক কত 2, ঠিক আছে। তাহলে আমি যদি বলতাম যে 10 দশমিকে 10, দশমিকে কি 10, তার মানে সেটা বাইনারিতে হয়তো কি 2,
না, দশমিকে যদি 2 বলতাম তাই বাইনারিতে তো কি আমি 1 0 1 0 ঠিক আছে, একটু পরে বুঝতেছি। তারপর কত 4, তারপর 8, তারপর কত 16, 32, 64, 128, আরো অনেক বাড়বে। এখন তুমি বলছো কি সংখ্যাটা বলছো কি 133, 128 এর আমার ডাবল কত হবে, মানে 2 গুণ করলে কত 256, মানে আমাদের এভাবে কি আস্তে আস্তে বাড়তে থাকবে 2 গুণ করে। এখন তুমি যে অঙ্কটা বলছো 133, বোঝার চেষ্টা করো। 133 আমার কি 256 বড় না ছোট? ছোট। তার মানে 256 তুমি যাইতে পারবো না, অর্থাৎ যেই সংখ্যাটা নিব ওই সংখ্যার সমান হইতে পারবে, সমানটা নিতে পারবো, অথবা কি তার ছোটটা নিব, কিন্তু তার বেশি কিন্তু আমি যাইতে পারবো না। ওকে, এখন একটু খেয়াল করে দেখি, তাহলে 133 কে আমি কি করব, বাইনারিতে রূপান্তর করব। আমি তোমাকে কিন্তু রূপান্তর আমি শিখাই নেই, শিখাইছি নিয়ম শিখাইছি, দশমিক থেকে বাইনারি যাওয়ার নিয়ম শিখাইছি না, ওটা কিন্তু আমি নেক্সট ক্লাসে শিখাবো। নেক্সট ক্লাস আমার দশমিক থেকে আদার্স রূপান্তর, কিন্তু আমরা না শিখেও কিভাবে করব দেখো। তাহলে 133 মানে আমাদের এখানে কি হবে, 133 এর মধ্যে কি 128 আছে না? আছে আছে। তাহলে আমার এখানে কি করব, এটাকে 1 দ্বারা গুণ করব, তাহলে আমি কি পাবো 128। ওকে, তার মানে এখানে 1 দ্বারা গুণ করলাম, বা আমি এখানে 1 লিখা মানে বুঝবা যে আমি যদি এটা গুণ না করি, আমি যদি এখানে শুধু এটা 1 লিখি, তার মানে বুঝবা এটা কি আছে, এটা আছে। 1 মানে কি, 1 মানে আছে, 1 মানে আছে, আর 0 মানে কি নাই। ওকে, এখন তাহলে 100 আমি অলরেডি 128 নিয়ে নিলাম, তাহলে 128 যদি আমি নিয়ে নিই, তাহলে 128 বাদ দিলে এখানে কি থাকে, 100 বাদ দিলে থাকে আমার 133 থেকে কত থাকে, 5 থাকে, 5 থাকে, রাইট? এখানে কোনো 5 আছে নাই, তার মানে দেখো 5 হলো কি 5 8 এর ছোট না, 8 এর ছোট, তার মানে পরে 8 এর পরে আসবে হিসাব। তাহলে এখন দেখো 4 নিলাম আমি 4 যদি নেই, তাহলে কত হলো, 4 গেল, 4 গেল। তাহলে দেখো এটা 0, এটা 0, এটা 0, এটা 0, ঠিক আছে। তার মানে এখানে আমি 4 নিয়ে ফেলছি, তাহলে এখানে বাঁচলো কত 1, তাহলে আমি এখান থেকে কি 1 নিব, তাহলে এখানে 2 নিলে তো আর হবে না, তাহলে 0। তার মানে কি 133 মানে কি 1 0 0 0 0 1 0। আচ্ছা, আমি যদি একটু ক্লিয়ার করি, এটা মানে হলো, আচ্ছা আমি এটা ইজ ইকুয়াল টু কত 1 3 3 3 3, এটা আমি যদি একটু ক্লিয়ার করি, দেখ দশমিক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 গুণ করে বাড়ছে। এককের থেকে শতকে 10 গুণ বাড়ছে, দশকের 10 গুণ বাড়ছে, দশক থেকে শতকে দশকের 10 গুণ শতক, শতকের 10 গুণ হাজার, 10 গুণ, 10 গুণ করে, 10 গুণ। কেন 10 গুণ? কারণ দশমিকের বেজ হলো 10। यस, ঠিক আছে। বাইনারির ক্ষেত্রে এটা একক, এইটা আরেকটা দশক, এটা কি শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাইনারির মধ্যে বাইনারির ক্ষেত্রে কত বাড়ে, 2 করে বাড়ে, বাইনারির বেজ হলো 2। 1 2 দিলে 2, 2 এর 2 গুণ 4, 4 এর 2 গুণ 8, 8 এর 2 গুণ 16, 16 এর 2 গুণ 32, 32 এর 2 গুণ 64, 64 এর 2 গুণ 128, 128 এর 2 গুণ 256। গুড। এখন আমি বাই করতে চাই কি, আমি বাই করতে চাই সাপোজ 130। তুমি আরো ছোট নেই, ধরো একদম সিম্পলি আমি ধরো 50 বাই করলাম, 50। ওকে 50, হ্যাঁ 50 বাই করলাম, 50, হ্যাঁ। তাহলে 50টা কোন জায়গায় আছে, 50টা 1 2 3 4 8, এটা 16 32 64। তাহলে এই 64 এর মধ্যে 50টা আছে না, 64 এর মধ্যে নাই, সরি 32 এ। 64 তে তোমার বেশি বড় হয়ে যায়, বেশি বড় হয়ে গেছে। তুমি যদি 64 তে যদি নিলে তাহলে তো কিছু হলো না, না 64 তে নিলে তাহলে কি হয়ে গেল, বেশি হয়ে গেল না, হ্যাঁ বেশি হয়ে গেল। আমি এটা কাটা দিই, ওকে কাটা দাও, কোনো সমস্যা নেই। আমি 32 নিলাম, 32 আমি 1 লিখলাম, হ্যাঁ ওকে। তাহলে 50 থেকে আমি 32 বাদ দিলাম, হ্যাঁ ওকে। বাদ দিলে থাকে কত, 18। 18, তাহলে 18টা, তাহলে 16 নিব, 16 না, হ্যাঁ 16 নিলাম, হ্যাঁ বাঁচলো কত 2, 16 বাদ দিলাম, 2 থাকে, 2 থাকলো আমার, হ্যাঁ 8 তো লাগতেছে না, না 4 লাগতেছে না, না এই 2 লাগতেছে, এটা শূন্য। গুড। তাহলে 50 ইজ ইকুয়াল টু 1 1 1, হ্যাঁ 50, এই যে তাহলে 50 ইজ ইকুয়াল টু 1 1 0 0 1 0। হ্যাঁ বাইনারিতে বন্ধ করলাম। এটা জাস্ট হলো কি আমাদের এইভাবে বেজ দিয়ে দিতে হবে, হ্যাঁ বেজ দিয়ে দিতে হবে, আমরা বুঝবো না, এটা হলো কি 10 দশমিক। ওকে ওকে, ক্লিয়ার বন্ধু, আমি বুঝছি কিনা? ক্লিয়ার, ওকে আমি বুঝছি, তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে এই তোমরা কি বুঝতে পারছো? বুঝছো, তোমরা বুঝছো আশা করি। তাহলে তোমরা কিন্তু যে কোনো সংখ্যা না বুঝলে ফেসবুক গ্রুপে পোস্ট করো, ডাউট সলভিং এ সলভ হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা নেই, যে কোনো সংখ্যা তুমি নিজে নিজে তৈরি করো। ওকে, নেক্সট আরো আসতেছে, এখন আসো যে অক্টালটা আমি বুঝাই তোরে, দেখ। আচ্ছা তুমি ওই যে 50 কে তুমি দশমিকের কি বলতো 50, আচ্ছা তুমি এখানে লেখো, এই পাশে লেখো দশমিকের 50। তুমি যেহেতু 50 করছো, এটাকে অক্টালে কত হবে করো দেখি। আচ্ছা 50 না, হ্যাঁ আগে বোঝাও যে অক্টালে কি হইলো। অক্টালে 1 লিখলাম, একক, একক, দশক 8 গুণ বড়। কেন 8 গুণ বড়? কারণ অক্টালের বেজ 8। গুড। তাহলে 8 থেকে 64 8 গুণ বড়, 8 8 64। হ্যাঁ একক, দশক, শতক, শতকের 8 গুণ বড় হলো হাজার, হাজারের 8 গুণ বড় কত, অযুত, ঠিক আছে। তাহলে আমার 50 ভাই করতে হবে। 50 কই আছে? 50 আছে হচ্ছে আমার
64 নিলে তো বড় হয়ে গেল, বড় হয়ে গেল, 8 এর মধ্যে আছে। হ্যাঁ তাহলে 8 এর কয় গুণ করতে হবে তাহলে? 8 এর মধ্যে তো আছে, ঠিক আছে, কিন্তু 8 ধরো আমি যদি এখানে 1 নেই তাহলে কত হয়? 64 হয়ে যায়। 1 নেওয়া মানে কি? এটি 1 গুণ করা, 1 গুণ করা। তুমি যে 1 নিচ্ছ মানে 1 গুণ করে দিছো। এখন 64 কে মিনিমাম 1 নিতে হবে, ঠিক আছে, হয় 0 নালে 1। 0 নিছো মানে তো কিছু নাই, 1 যদি নেই তাহলে কি হলো? 64 ওকে কত? 64। এখন তাহলে 64 তো 50 এর বড়, তাহলে এটা বাদ। এখন নালে আমি তাহলে হিসাব করব কি দিয়ে? 8 এর ক্ষেত্রে। 8 এর ক্ষেত্রে যদি আমি 1 নিই কত হয়? কত হয়? 8 হয়। তাহলে কি আর নেওয়া যায়? হইলো না। তাহলে আমাদের কি হবে বলতো এখানে? তাহলে এখানে আমি যদি করি 6 যদি নেই, 6 আটা কত? 6 আটা 48। তার মানে এখানে আমি যদি 6 দিই, এই 8 এর নিচে যদি তুমি এখানে যদি 6 দাও, মানে দশকের করে 6 দাও, আমার কথা বোঝার চেষ্টা করো। বুঝছি আমি। তুমি এখানে যদি 6 দাও তাহলে আমি তো একটু খেয়াল, আমি জাস্ট একটু বুঝাই। ধরো দশমিকের ক্ষেত্রে কি ছিল? 1, কি ছিল? 10, এভাবে কি 100 বাড়ছে? বোঝার চেষ্টা করো। বুঝছি। এখন তুমি এই ঘরে যদি তুমি 6 দাও, তার মানে কি বুঝাও? কি বুঝো? কত নিছো? 6 নিছি না, 6 নেও নাই। এই দশকের করে 6 মানে কি? 6টা মানে 60 হয়ে গেছে। 60 হয়ে গেছে। হ্যাঁ, দশমিকের ক্ষেত্রে তুমি যেটা নিবে ওটাকে 10 গুণ করতে হবে। 10 গুণ করতে হবে, ঠিক আছে। দশমিকে এইখানে দশমিকের ক্ষেত্রে তুমি এই দশকের ঘরে তুমি 6 নেওয়া মানে কি? 60 নিছো। আর এখানে 6 নেওয়া মানে কি বলতো? 48 না। 8 নো। এজন্য আমি বললাম, আমি তো বলতেছি, আমি এটাই আমি বুঝছি। আমি এখানে 7 নিতে পারবো না। না, বেশি হয়ে যাবে। 7 আটা 56, বেশি হয়ে যায়, 50 এর বেশি। বেশি। আমি এখানে নিতে পারবো 6 আটা 48। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখানে আমি 5ও নিতে পারবো না। 5 কারণ আরো যায়, মানে আমার সর্বোচ্চ যতটুকু যায় সেটা নিতে হবে। 6 আটা 48, তাহলে 50 এর নিচে আছে। তাহলে থাকে কত? 2। এখন আমি এটা কেমনে নিব? হ্যাঁ, তাহলে বাসা কত? 2। তাহলে 2 দরকার। তাহলে এখানে কি 2 দাও? 2 একে 2, 2 একে 2। ও আচ্ছা, তার মানে 50 সমান সমান কত হইলো? 62। ব্র্যাকেট দিয়ে 8 দিয়ে দাও। 8 দিয়ে দিলাম। ব্র্যাকেটে 8, এখানে 8, এখানে 8। হ্যাঁ। তোমার তাবিব ভাই যে অবস্থা, আইসিটির যে অবস্থা, ওকে যদি বুঝাইতে পারি তাহলে তোমরা কেন বুঝবা না বলো? আমি বুঝছি। এখন তোমাকে আমি আরেকটা সংখ্যা দিই। হ্যাঁ, আরেকটা সংখ্যা দিই, এইবার দেখি পারো কিনা। হ্যাঁ, ওকে। এবার তাহলে তোমার দিব হলো, হ্যাঁ বড় করে দে। হ্যাঁ, বড়টাই দিব, সমস্যা নাই। এই যে কি বলে এটা, ধরো একদম যদি বলি 77, ঠিক আছে, ডাবল লাকি নাম্বার দিলাম। 77 না? হ্যাঁ, 77। আমি 1 নিলাম। কেন 1 নিব এখানে? 77 না, 64 তো আছে এর ভিতরে। তা আছে, আমি 2 নিতে পারতেছি না, এটা নিতে পারতেছি না, বেশি হয়ে যায়। আমি 64 একবার নিলাম। হ্যাঁ, 64 বাদ দিলাম। হ্যাঁ, কত হইলো? 4 5 6 7 3 আর 1 13। হ্যাঁ, তাহলে আমি 8 কি দুইবার নিতে পারি না? 8 আমি দুইবার নিতে পারি না। 8 দুগুণে 16 হয়ে যায়। হ্যাঁ, তাহলে 8 ও একবার নিলাম, মাইনাস দিলাম 8। হ্যাঁ, কত হইলো আমার? তাই কত? 5। 13 থেকে 8 গেলে কত থাকে? 5 থাকে। এখন এইখানে লিখবো আমি 5। বাহ, তুমি তো বুঝতে পারছো বন্ধু। ক্লিয়ার না বন্ধু? একদম ক্লিয়ার। তাহলে তুমি দেখো, এই দেখো 77, এই দেখো এখন এটা ঠিক আছে না? হ্যাঁ, 10। এই যে 115, ঠিক আছে, একদম ক্লিয়ার। তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে আমরা অক্টালে নিতে পারবো কিনা বলো? কোনো নিয়ম জানা লাগবে না, নিয়ম ছাড়া আমরা করব। ঠিক আছে, নিয়ম ছাড়া করব। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো সংখ্যা তোমরা নিতে পারবা। এখন আসো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের দেখো, হেক্সাডেসিমেলের বেস কত? 16। তার মানে আমাদের এককে যদি 1 হয় তাহলে দশকে কত হবে? 16। দশকে কত? 16। আবার এটাকে আমার 16 গুণ করলে কত হবে? 256। এটা 16 গুণ করলে এটা কি একক, এটা দশক, এটা কি শতক, এটা কি আমাদের অঙ্ক। ওকে, তো আমাদের এখানে বেসিক্যালি আমাদের রূপান্তর মানে একটা থেকে আরেকটা যাইতে হবে। এখন আমি যদি তোমাকে দেই, ধরো একদম সহজ জিনিস দেই, দেখি তুমি কেমন পারো। হ্যাঁ, কি বলে 47। দেখো বন্ধু 47। হ্যাঁ, ক্যালকুলেটর হলে সুবিধা দিত। ক্যালকুলেটর লাগবে না, মুখে মুখে করতে পারবো, সমস্যা আমি হেল্প করতেছি। আচ্ছা, 47 না? হ্যাঁ, 16 হবে না? এই যে 256 এর মধ্যে আছে না? 47 না? হ্যাঁ, 256 তো বের হয়ে যাবে, ওটা দেওয়া যাবে না, 16 তেই আছে। হ্যাঁ, এখন আমি যদি দেই 16 কে আমি 256 এ ভাগ দিলাম। 256 এ ভাগ কেন? আচ্ছা দেই না, 16 কয়বার যায় রে? ওই 16 কে 47 কে 16 দিয়ে ভাগ দে। হ্যাঁ, 47 কে 16 দিয়ে ভাগ দিলাম। 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48। তাহলে 2 বার যায়। 16 দুগুণে 32। গুড। 32 গেলে কত থাকে? 15 থাকে। হ্যাঁ, তাহলে আমি 16 এর 2 নিলাম। 2, হ্যাঁ, 2 নিলে কি হইলো আমার? আমি 32 পর্যন্ত গেছি। আমার আছে কত? 15। এখন 1 নিতে 15 বার। এই জায়গায় একটা ঝামেলা আছে। এখানে আমি কিন্তু ডাবল ডিজিটটা আমরা এখানে নিতে পারছি না, কারণ হেক্সাডেসিমেলের 15 মানে কি? হেক্সাডেসিমেলের 15 মানে তো তোমার হচ্ছে এফ।
15 মানে টু এখানে এফ, এখানে এফ, গুড, এটা এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি। হ্যাঁ আমি বুঝছি। এখন এখন হ্যাঁ, আমার 15 আমি 15 লিখলাম, 15 লিখলাম, আমি 15 লিখলাম, 15 হেক্সাডেসিমাল এফ বলে, এফ বলে। হ্যাঁ আমি এবি সিডি বাই করে নেব। ওকে ঠিক আছে, তাহলে 15 এর জায়গায় আমি এফ লিখলাম, এফ লিখলা। হ্যাঁ তাহলে এটা আমি এবার বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, 2f। 2f। হ্যাঁ তাহলে আমার 47 ইজ 47 ইকুয়াল টু 2f। 2f ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার মানে ক্লিয়ার। একদম ক্লিয়ার। তাহলে আমাদের এখানে তোমরা কি বুঝতে পারছো, এখানে সুন্দর করে ব্র্যাকেট দিতে হবে কিন্তু। হ্যাঁ তো এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ যদি আমি তোমাদের বলি আরেকটা ধরো তোমাকে একদম সহজ জিনিস দেই। ধরো মনে করো যে 20, আরো কঠিন দে না এটা তো কঠিন লাগবে না, এমনি জাস্ট বেসিকটা বোঝানোর জন্য। ধরো 29। হ্যাঁ আমি 29 এর 16 দিয়ে ভাগ দিব, এই যে 16 দেয়, কারণ 16 এই 256 কম, এটা হ্যাঁ কম। 16 অক্ষে 16, এখানে 6 3 13। 13। তাহলে আমি 16 দিয়ে যেতে একবার ভাগ দিছি, আমি 1 লিখলাম, আমার ভাগ শেষে 13। এখন 9 পর্যন্ত জানি 10 কে বলে কত? এ। 10 এ, 11 বি, 12 সি, 13 ডি। ওকে তাহলে 13 ডি না, এই যে 1 ডি। এই তো। তাহলে তোমরা পারবা কিনা বলো? তাহলে আমাদের সবকিছু কিন্তু আমরা পারবো। তাহলে আমাদের এখানে কি বলতো 29 আমার দশমিকে, সেটা আমাদের হেক্সাডেসিমালে কত হবে? 1 ডি। ওকে তাহলে এখন ক্লিয়ার তো? ক্লিয়ার পরে স্লাইডে যাই। এই যে এইখান থেকে একটা এমসিকিউ, একটি এমসিকিউ 100% আসবেই। একটা এমসিকিউ আসবে, একটু বোঝার চেষ্টা করো। এটা হলো তুলনামূলক ছক। এটা আমাদের আমি তোমাকে একটু জাস্ট বলে দিচ্ছি, তারপর তুমি একটু বোঝার চেষ্টা, মানে তুমি ওদের সাথে আলোচনা করো। এই জিনিসটা আমি বুঝছি বন্ধু। আমরা দেখো ডেসিমেলের গুলো জানি কিন্তু। এখন আমি তোমাকে বলছিলাম বন্ধু, একটু খেয়াল করে দেখো, এই যে ডেসিমেলে কোথায় যা ব্রেকডাউন হয়েছে দেখো। এখানে আমি জাস্ট একটু আলোচনা করছি, তারপর তুমি পড়ো। এখানে কত 0 পর্যন্ত 9 পর্যন্ত কোনো ঝামেলা আছে? না, 9 পর্যন্ত কিন্তু কোনো ঝামেলা নাই। ওকে এখন 9 এর পরে কি আমার অন্য কোনো সংখ্যা আছে? না। এইটার ক্ষেত্রে সর্বোচ্চ অঙ্ক কোথায়? 9। তাহলে 9 এর পরে তখন আমার কি করতে হবে? ডাবল ডিজিটে যেতে হবে। যখন একটা পদ্ধতির তুমি সর্বোচ্চ অঙ্কে যাবা, আবার বলছো সর্বোচ্চ অঙ্কে যাবা, সর্বোচ্চ অঙ্ক যাওয়ার পরে তোমার কি করতে হবে বলতো? ডাবল ডিজিট। কারণ তোমার তো হিসাব করতে হলে অনেক দূর যাইতে হবে, আর অনেক মান আসবে, অনেক কোটি কোটি মান আসবে, কোনো সমস্যা নেই। তখন ডাবল ডিজিটে যাবো। এন্ড ডাবল ডিজিট আমি কি ইচ্ছা মতো যাইতে পারবো না। এখন আমার কি করতে হবে? এই যে প্রথম থেকে শুরু করতে হবে। এখন আমি 9 এর পরে কি 0 দিলে হবে না? 9 এর পরে 0 0 যদি আমি দেই, তাহলে কি হয়? আমাদের মান তো 0ই হয়, তাহলে ওটা দেওয়া যাবে না। তাহলে আমার কি করতে হবে? এই যে 1 1 0 1 0, আমি কি 1 0 দিছি? তারপরে কি 1 1, তারপরে কি 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। আবার দেখো এখন ডাবল, মানে দুইটার ক্ষেত্রে একের পরে 9, এখন 9 এর বেশি তো সম্ভব না। তারপর আমার কি আসবে বলতো? তখন শেষ হয়ে গেলে 2 এ যাব। তখন আবার কি এই 2 দিয়ে শুরু করব, 2 0। আমার কথা কি ক্লিয়ার? আমি বলি কি, এটা খালি তোর ক্লিয়ার না, এই যে এই ডেসিমেল সংখ্যা ইচ এন্ড এভরি স্টুডেন্টের ক্লিয়ার। হ্যাঁ 9 এর পরে কি করছে? 9 এর পরে 1 আর 0 দেয় 10। এখানে 9 এর পরে 10 লিখতে হয়, 1 0 দেয়। কেন লিখতে হয় এটা কিন্তু জানে না। কেন লিখতে হয়? এই যে এখন তো ডাবল ডিজিট যাইতে হবে। ডাবল ডিজিটে যাওয়ার কারণে প্রথমে 1 দিয়ে শুরু করা হয়েছে। হ্যাঁ আমার 0 0 তো সম্ভব না, 0 দিলে তো সম্ভব না। হ্যাঁ 1 0 দিয়ে শুরু হয়েছে, 1 0 শুরু হয়েছে। এইজন্য 9 এর পরে 10 মানে কি 1 0। এটা সবার ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে বাইনারি বোঝা খুব ইজি। আচ্ছা বাইনারি বোঝা ইজি। এই যে 0 0 আমি 1 নিলাম, হ্যাঁ আর আমার 3 লিখতে হবে। 3, হ্যাঁ এই জায়গায় 3 লেখা যে প্যারা, ওই জায়গায় 10 লেখাটা সেম প্যারা না। এখানে 0 1 তারপরে 2। আচ্ছা তুমি 0 তারপর 1, সরি 0 1 2, এখানে 2 লেখা যে প্যারা আর 10 লেখা সেম জিনিস, একদম সেম জিনিস। হ্যাঁ এখানে 10 এর মানই হইতেছিল আমার 2। হ্যাঁ 10 এর মানই 2। কেন 10 এর মানে 2? কারণ এখানে তো আমার 0 আর 1 এর বাইরে কোনো সংখ্যা নিতে পারবো না। সর্বোচ্চ অঙ্ক 1, অঙ্কই আমার 1 তাহলে 1 0 মানে আমার কত? 2। এই যে 2, হ্যাঁ 1 1 মানে আমার 3। হ্যাঁ আবার 1 1 শেষ। এখন আমার কি 99 বন্ধু হয়ে গেল আর কি, 1 কাইন্ড অফ। হ্যাঁ 1 কাইন্ড অফ। তাহলে আমার হচ্ছে 2 ডিজিটে তুমি সর্বোচ্চ শেষ। এখন 3 ডিজিটে যাবা, 3 ডিজিটে গেলে আবার 1 এর পরে 2টা শূন্য, তাহলে আমার 3 ডিজিট। হ্যাঁ আবার 1 0 1, হ্যাঁ আমার 5 1 1 0 6 1 1 1 7। এখন জিনিসটা ক্লিয়ার বুঝছি। আমি যদি আর একটু বলি, দেখো যে তোমাকে কি বলবে এখান থেকে, তোমাকে যেটা বলতে পারে, ধরো এমসিকিউতে কি থাকতে পারে খেয়াল করে দেখো। এমসিকিউতে আমাকে থাকতে পারে এরকম 9 দশমিক, এটা একদম আমি জাস্ট বলছি, এটা তো থাকবে না, জাস্ট বোঝানোর জন্য। এর পরের সংখ্যা কোনটি? পরের সংখ্যা 9 এর পরের সংখ্যা কি বলতো? 10
কত হবে 10, এটা তোমরা জানি, মানে 1 যোগ করে দিলে 10, পরের সংখ্যা মানে কি 1 যোগ 10। ওকে, এখন আমাকে যদি বলে বাইনারিতে 1 এর পরের সংখ্যা কোনটি, বাইনারিতে ধরো এরকম বললো যে এইটার পরের সংখ্যা কোনটি, এটার পরের সংখ্যা কি হবে বলতো, এটা অনটা, মানে এটার সাথে কি 1 যোগ করে দিলেই হয়ে গেল। এখন তোমরা বুঝতেই পারতেছো যে বাইনারিতে আমাদের অঙ্ক আছে কি দুইটা, 0 এবং 1। তাহলে আমি 1 এর বেশি কিন্তু যাইতে পারবো না। যখন আমি যাইতে পারবো না তখন আমার কি করতে হবে, রিপিট করতে হবে। ডাবল ডিজিটে যাব প্রথমে, ডাবল ডিজিটে দেখো একটু খেয়াল করে 0 0 তো সম্ভব না, তাহলে এটার সাথে কি দিব, এটা দিব, দেন এটার সাথে এটা দিব, তাহলে আমি 1 0 দিলাম, 1 1 দিলাম, বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখন তারপরে দেখো খেয়াল করে যে আমি ছকের ক্ষেত্রে এখানে আমার ডাবল ডিজিটে 1 1 মানে কি সর্বোচ্চ মানের আমি 2 বার রিপিট করছি, সর্বোচ্চ মানে 2 বার রিপিট করছি মানে কি, তাহলে 2 ডিজিট শেষ। যদি আমি দশমিকের ক্ষেত্রে বলি 2 ডিজিটের সর্বোচ্চ মান কত বলতো, 99। এই 99 এর পরে কি আমি 2 ডিজিট আর কোনো কিছু লিখতে পারি না, তখন আমি আবার কি 3 ডিজিটে কিসে যাই, 0 0 তে চলে যাই, 100 তে চলে যাই। তো এরকম ভাবে এখানেও সর্বোচ্চ মান কি 1 এর ক্ষেত্রে আমি ডাবল ডিজিটে আমি কি 2 মানে দিছি, এখন আমার কি আসবে বলতো 3 ডিজিট আসবে, তাহলে 3 ডিজিটে কি আমার এই যে 1 লিখলাম, দেন কি বলতো 0 0। ওকে, এখন তারপরে আসো কি হবে 1 0 আবার কি 1 1, তারপর কি 1 1 1 0 0, তারপর আমার কি 1 1 ট্রিপল 1। এইভাবে আমাদের কি আস্তে আস্তে কি রিঅ্যারেঞ্জ হবে, এভাবে কি হবে বলতো রিঅ্যারেঞ্জ। তুমি এটার ক্ষেত্রে যদি দেখো এখানে কি আছে বলতো, এটা সীমাবদ্ধ আছে, এখানে 999 পর্যন্ত দিতে পারবো। হ্যাঁ, এখানে তারপরে গেলে আমার আবার আরেকের পর 4টা শুনতে হলো। হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন এই যে 100 এর পরে, এখানে 100 এর পরে আমরা কি লিখি 101 1 0 1, বোঝার চেষ্টা করো লিখি কিনা। আচ্ছা, তারপরে কি লিখি 1 0 2 2। একটু খেয়াল করে দেখো আমার বাইনারিতে আমরা কি করছি, এখানে 3 ডিজিটের ক্ষেত্রে আমি 1 0 0 লিখছি, তাহলে তারপরে কি হবে 1 0 1 ও লিখছি, এটাও লিখছি, লেখা শেষ। 1 0 2 তো লিখতে পারবো না, এখন 1 0 কি 2 লিখতে পারি আমি না, 1 1 0 লিখতে। তারপর আমরা কি লিখতে হবে তখন 1 1 0, তারপরে কি আবার ট্রিপল 1, আবার 4টাতে চলে গেছি। এইটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার। এখানে বাইনারিতে একটু বারবার তোমার ডিজিট মানে বাড়তেছে, কারণ কি অঙ্ক হলো কম, ওরা নিয়মটা বুঝছে। এখন নিয়মটা তোমরা বুঝছো, এখন তোমাদের কাজ হচ্ছে এইটারে ভালো করে চোখ বুলিয়ে দেখা, এবং 0 1 হইলো, 10 হইলো, 10 কেন হলো জানো, মাত্র 2 সংখ্যা, কিছু নাই, 11 হইলো অলরেডি। কিন্তু আমরা কিন্তু দশমিক থেকে কিন্তু বাইনারিতে টেকনিক শিখাইছি, এটাও আসতেছি। এখন অক্টালের ক্ষেত্রে দেখি, অক্টালে আমার সর্বোচ্চ সংখ্যা কত, 7। আমার যদি কোশ্চেনে বলে যে 7 8 এর পরের সংখ্যা কোনটি, তাহলে 7 মানে 8 মানে অক্টালে আছে, তাহলে অক্টালের সর্বোচ্চ অঙ্ক কোনটা, 7 7, তাহলে পরের সংখ্যা কত হবে 1 0 1 0। তার মানে এখানে চেঞ্জ হবে কি বলতো 7 এর পরে, 7 এর পরে। আর দশমিকে চেঞ্জ হবে কোথায়, 9 এর পরে। এখানে চেঞ্জ হবে কি 1 এর পরে। আর একটু খেয়াল করে দেখো, তাহলে 1 0 1 0 এভাবে করে, এখানে 1 9 এর পরে কি 2 0 আসছে না, এখানে আসবে কি 1 7 এর পরে 2 0, আবার 2 7 এর পরে কি 3 0, 3 7 এর পরে কি 4 0। বিষয়টা কি ক্লিয়ার? এখন আসো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, তারপরে কি A B C D F। তার মানে F মানে আমি কি বুঝবো 15, F মানে কি 15, 16টা মানে 0 থেকে 15। এখন F মানে কি 15, তার মানে আমি সর্বোচ্চ ডিজিটে গেছি F, তাহলে F এর পরে কি সর্বোচ্চ অঙ্কের পরে কি আসবে 16 16 লিখলে 10 আসবে। মানে এটা সর্বোচ্চের পরে কি আবার 1 0 1 0, তার মানে এখানে কি শুরু হবে F এর পরে কি 1 0 1 0। এই যে এইটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, F 16 এর পরে পরের সংখ্যা, পরের সংখ্যা কি বলতো, পরের সংখ্যা কি আমাদের 1 0 1 0 বাই 16। হ্যাঁ, 1 0 মানে কি 16। তার মানে আমি যেটা যে আমাকে বলে ডেসিমেলে 16 কে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, তার মানে 16 মানে আমি কি বুঝবো বলতো 1 0 1 0। এখন আসো এরকম করতে 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 কি 1F যাব, 1F এর পরে কি 2 0 2 0, 2F এর পরে কি 2F 3 0 3 0। এভাবে কিন্তু আমাদের পরিবর্তন হবে, ঠিক আছে। এই যে তোমাদের বেসিক্যালি আমাদের বাইনারি যে রূপান্তর, এটা একটু তোমাদের জন্য মানে যেহেতু আমাদের অঙ্ক হলো 2টা, এজন্য ডিজিট বেশি বাড়বে। তো এটাকে আমরা যদি আরো সহজভাবে যদি বলি, ধরো তোমাকে এখান থেকে আমি বের করতে বললাম, মনে করো সাপোজ 9, কি বের করতে বলছি 9। যদি 9 কে আমি কিসে নেই বলতো, বাইনারিতে। আবার রিপিট করতেছি, আমরা কিন্তু অলরেডি টেকনিকটা শিখছি। বাইনারির ক্ষেত্রে আমাদের কি 1 2 4 8 16 32 64 এভাবে কি বাড়ে। আমি তোমাকে কি বললাম বলতো, 9 কে রূপান্তর করতে বলছি, কাকে 9 কে রূপান্তর করতে বলছি। তাহলে 9 আমার কার মধ্যে যাবে বলতো, 16 এর মধ্যে যেতে পারে না, তাহলে আমার কি 8 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। 4 তো যেতে পারবে না, 0 0 আর কি 1। তার মানে এইখানে যদি আমি 1 লিখি, এই যে দেখো একটু খেয়াল করে, এই প্রথম যে ঘরটা সেটা নির্দেশ করে কি 1, এটাকে নির্দেশ করে 2, এটা কি 4, এটা কি
8। এখন আমি যেটাতে যেটাতে 1 দিব ওইটা যোগ হবে। ধরো আমি এখানে 1 দিছি মানে কি 1 যোগ হইছে। 2 এর নিচে 0 দিছি 2 নাই। 4 এর নিচে 0 দিছি নাই। আবার এখানে 1 দিছি তার মানে কি 8 যোগ হইছে। 8 আর একে 9। 8 আর একে কি 9। বিষয়টাকে ক্লিয়ার। এখন এই যে তোমার এইগুলো তোর মান মুখস্থ করার দরকার নাই। সো আমি টেকনিক শিখাইছি। তোমরা কি করবা, তোমাদের জন্য HW কি বলতো 100 পর্যন্ত, কত পর্যন্ত 100 পর্যন্ত দশমিকে তোমরা কি করবা বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করবা। ঠিক আছে, কত পর্যন্ত 100 পর্যন্ত। এখানে আমি 20 পর্যন্ত দিছি। তো তোমরা হোমওয়ার্ক করে আমাদের যে গ্রুপ আছে এডুকেটম স্কুল যে গ্রুপ আছে এই গ্রুপে তোমরা পোস্ট দিবা। আমি সবগুলো পোস্ট কিন্তু চেক করবো কোথাও ভুল হয়েছে কিনা। তো একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটায় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা অলরেডি ডেসিমেল থেকে মানে আমাদের দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যাওয়ার জন্য টেকনিক কিন্তু শিখাইছি। এর চেয়ে সহজ টেকনিক সম্ভব না। ওই যে একক দশক শতক পারছি কিনা, সবগুলো পারছি। আমার এত প্যারানোর তো দরকার নেই, সবকি মুখস্থ করার দরকার আছে। আমি তো জাস্ট বোঝানোর জন্য বললাম 7 এর পরে 10 হবে, কিন্তু আমার এটা তো লেখা লাগতেছে না। কি 8 এর জায়গায় কি 10 হইছে না? 8 এর জায়গায় কি 10 হইছে? তাহলে আমি এখানে একটু দেখাই যে আমি 8 কে কাকে বলতো 8 কে নিব কোথায়? অক্টালে। আমি অক্টালে নিব। এই 8 আছে আমাদের কিসে? তাহলে আমাদের অক্টাল মানে কি 1 1 8 তারপর কি 16 না 64 8 গুণ করে বাড়তেছে, 8 গুণ করে বাড়তেছে, এভাবে বাড়বে। আচ্ছা আমি 8 কে নিব, তাহলে 8 এর জায়গায় আমি কি নিলাম 1 1 অন্য মানে কি 8 নিছি না, তাহলে আমার এখানে কি দরকার হচ্ছে তাহলে কি হবে 10 16। বিষয়টা ক্লিয়ার। সো আমাদের যে কোনো সংখ্যাকে যদি নিতে পারি। এখন আমি যদি বলি যে এখানে এই 17 কে আমি কেন 11 লিখলাম, তাহলে আমি একটু করে দেখাই। হ্যাঁ, তাহলে 17 দেখো 17 কি কিসে আছে আমাদের দশমিকে আছে। এখন আমি নিব কিসে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে যদি নেই তাহলে কি হবে আমাদের 1 তারপর কি বলতো 16। ঠিক আছে, তারপর এইভাবে কি বাড়তে থাকে। ঠিক আছে, 16 গুণ করে বাড়বে। 16 16 কত 256, তাহলে 256। এখন আমাদের 17 তো আর আমাদের কি 256 মধ্যে যায় না, মানে যায় না বলতে বড় হয়ে যায়। তাহলে ওটা বাদ, তাহলে আমি এখানে কি লিখবো বলতো 16 জায়গায় 1 নিলাম। তাহলে কি 17 থেকে 16 চলে গেল। তাহলে বাকি থেকে 1, তাহলে এখানে কি দিব 1। তাহলে 17 মানে কি 1 1। বিষয়টা কি ক্লিয়ার কিনা? এর চেয়ে সহজ ভাবে কোনোভাবে সম্ভব না। আমি ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে এই যে যেটা বললাম 1 থেকে 100 পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত ডেসিমেল বা দশমিক সংখ্যা তো তোমরা পারবা। তো এই ডেসিমেলকে বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর মাস্ট করতে হবে। ঠিক আছে, যদি করতে পারো তার মানে তোমরা বুঝতে পারছো। তোমরা যারা প্রোগ্রামিং, HTML প্রোগ্রামিং বা সফটওয়্যার কেন্দ্রিক, অ্যাপস কেন্দ্রিক অনেক ভিতরে যেতে চাও, অনেক বড় সফটওয়্যার ডিজাইনার হতে চাও, তোমরা এই প্র্যাকটিসটা অবশ্যই করবা। আর এছাড়া তোমরা GPA 5 পাইতে চাও তারাও করবা। আর যারা একটাই চাও না, দরকার নেই, চিল ম্যান। ওকে, তাহলে আমাদের কি বলতো আজকের ক্লাস এই পর্যন্ত। এটা হলো প্রথম ক্লাস গেল। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। তারপরে তোমরা প্রথম ক্লাস যদি না বুঝতে পারো অবশ্যই যে আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, এখানে তোমাদের যে প্রবলেমগুলো হবে প্রবলেমগুলো তোমরা লিখে পোস্ট করবা বা ছবি তুলে পোস্ট করবা। আমরা প্রতি সপ্তাহে আমরা প্রবলেমগুলো কি করব, যার যে প্রবলেম আমরা স্লাইড করে করে তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেব। ঠিক আছে, এক্স্যাক্টলি। এখন তোমাদের কাজ একটাই, পুরো ক্লাসটা আবার দেখা, ভালো করে অধ্যয়ন করা, এবং কোনো প্রবলেম থাকলে তোমরা একটা ছোট ভিডিও করতে পারো। একটা ভিডিও করলা যে এইটা 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 এটা এরকম, বা ক্লাসের উপর তুমি রাখলা, স্লাইডের উপর রাখলা যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমি বুঝিনি, ভিডিও পোস্ট করলা। প্রতি সপ্তাহব্যাপী ভিডিও পোস্ট করবা, যা যেটা বোঝো না সপ্তাহের ডাউট সলভিং ক্লাসে পুরো ক্লাসটা শিখে ফেলবা। আর এই যে দেখো তোমার যে বিষয়ে ক্লাস দরকার আমাদের ওয়েবসাইটে সেই বিষয়ের ক্লাসই আছে, সেই বিষয়ে ক্লাস দেখো। এছাড়া পরীক্ষার আগে কিন্তু আমরা একটা শর্ট সাজেশন তোমাদেরকে দিব প্রত্যেক HSC পরীক্ষার আগে। তখন তোমরা কি করবে, সাজেশন অনুযায়ী প্রত্যেক ক্লাসগুলো বের করে দেখে নিবা। এবং আমাদের এই কমপ্লিট ICT কোর্সের এক কোর্সে ইন্টারমিডিয়েটের ICTর A to Z সব তোমরা পেয়ে যাচ্ছ। যারা এনজয় করছে এই কোর্সটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে বলো এই কোর্সটি এনরোল করতে এবং আমাদের সাথে আমাদের এই ICT পরিবারে যুক্ত হতে। আমরা একসাথে ICT শিখবো, বহুদূর যাব। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ বিদায় নিচ্ছি ঠিক এখানেই। আসসালামু আলাইকুম।